Welcome everyone. On behalf of Arcadian Sharodama Girls College, I welcome all of you in this extension lecture session. Proceed to you, Ruchiradi. Am I audible? Yes, you are audible, Ruchiradi. Okay. Good afternoon, everybody. Today is the second day of our special lecture series on remote sensing and GIS. On behalf of Ramakrishna Vivekananda Mission Sharodama Girls College, I welcome all of you in this session. I also welcome our respected resource person, our Madam Dr. Shumon De from Barakpur Rashtraguru Surendranath College. Today's topic is basic concept of geographic information system, that is GIS, and its applicability. So now I am requesting Madam to kindly start the session. Madam, please. Ma'am, স্পিকারটা অন করতে হবে। You are not audible right now. স্পিকারটি শুরু করে দিচ্ছি। আমি আর 2-3 মিনিটের মধ্যেই শুরু করছি, কেমন? হ্যাঁ ম্যাম, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। আচ্ছা, 6 সেমিস্টারে সবাই জয়েন করে গেছো? ম্যাম মনে হয় প্রিয়াঙ্কা তাহমিনা হয়তো হয়নি। ওকে। অনন্যাও নেই ম্যাম। অনন্যা জয়েন করলো জাস্ট।
Good afternoon, everybody. Today's lecture is on Geographic Information System, যেটাকে তোমরা GIS বলছো। Some basic concepts আর এর অ্যাপ্লিকেশনের ওপর আমরা কিভাবে কাজ করি সেটা নিয়েই আজকের আলোচনা। প্রথমে চলে আসি GIS বা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এই যে আইডিয়াটা, অর্থাৎ জিআইএস ব্যাপারটা, এটা অনেক বছর আগে, মানে পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, অ্যারাউন্ড 60s, রজার টমলিনসন বলে একজন ক্যানাডিয়ান সায়েন্টিস্ট, উনি কম্পিউটারে বিভিন্ন ধরনের ম্যাপ স্টোরেজের এবং ম্যাপ রিলেটেড ডেটা এগুলো প্রসেস করে এবং স্টোর করেন। মেইনলি এই ধরনের বিভিন্ন ধরনের কার্টোগ্রাফিক কাজ কিন্তু কম্পিউটারে। এটাকেই ধরা যেতে পারে আর্লিয়েস্ট ফর্ম অফ জিআইএস, অর্থাৎ কম্পিউটারে আমি বিভিন্ন ধরনের ডেটা স্টোর করলাম, অ্যানালাইজ করলাম, অনেকটা কম্পিউটার কার্টোগ্রাফির মতো। কিন্তু টুডে, এখন at present, GIS is a very powerful tool for different kind of mapping, modeling, analysis, different geographical data. Last দিন তোমরা যে লেকচারটা শুনলে on false color composite, on image analysis, image interpretation, সেইখানে তোমাদের অনেক রকম ইমেজ যেগুলো বিভিন্ন পোর্টালে পাওয়া যায়, সেই ইমেজগুলোকে তো ডাউনলোড করতে হয় এবং সেই ইমেজগুলো ডাউনলোড করে সেই ইমেজ থেকে ম্যাপ করতে হয়। এবার আমি কোথায় করবো এই কাজটা? আমার তো একটা কম্পিউটার বেস চাই, আমার একটা প্ল্যাটফর্ম চাই যেখানে আমি ইমেজ ডাউনলোড করব এবং ইমেজ থেকে বিভিন্ন ধরনের ম্যাপ তৈরি করব। তো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম আমাদের সেই প্ল্যাটফর্মটা দিচ্ছে, অর্থাৎ সেই সিস্টেমটা রেডি করে দিচ্ছে যেখানে আমরা বিভিন্ন ধরনের ইমেজ ডাউনলোড করে ম্যাপিং করতে পারবো এবং বিভিন্ন ধরনের থিম্যাটিক ম্যাপ, সোশিও-ইকোনমিক ম্যাপ, ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ, ড্রেনেজ ম্যাপ, জিওমরফোলজিক্যাল ম্যাপ, যা কিছু জিওগ্রাফিতে আমাদের লাগে প্রয়োজনে, বিভিন্ন ধরনের অ্যানালিসিস, বিভিন্ন ধরনের রিপোর্ট রাইটিং, এই সব কিছুই আমরা কিন্তু জিআইএস প্ল্যাটফর্মে বা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম এই প্ল্যাটফর্মটার মধ্যে করতে পারবো। এবং এইটার যে সুবিধে, এটার যে বেনিফিট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক যেমন ভাবে একটা কম্পিউটারের প্রয়োজন প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ছাত্রছাত্রী, গবেষক, গভর্নমেন্টের বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি কম্পিউটারের প্রয়োজনীয়তা, একইভাবে কম্পিউটার এডেড ম্যাপিং এর প্রয়োজনীয়তাটাও ক্রমশই সবাই বুঝতে পারছে এবং ডিমান্ডও বেড়ে চলেছে। ঠিক যেরকম আগে হাতে লিখে তোমরা প্রশ্নের উত্তর দিতে, এখন সফট কপিতে, সফটওয়্যারের সাহায্যে, MS ওয়ার্ডের সাহায্যে, পাওয়ার পয়েন্টের সাহায্যে তোমরা তোমাদের জিনিসগুলো লিখতে পারো। এখানে সুবিধা হচ্ছে তোমরা লিখে সেটাকে কপি পেস্ট করে এটাকে বারবার রিপ্রোডিউস করতে পারো। সামান্য চেঞ্জ করলে, একটু এডিট করা, অনেক সুবিধে। এডিট করা, স্টোর করা, রিপ্রোডিউস করা, এইগুলো হচ্ছে বেনিফিট কম্পিউটারাইজেশনের। এই বেনিফিটটা ম্যাপিং এর জগতেও চলে এসেছে। এবার এই এত এর ডিমান্ড বেড়ে গেছে ম্যাপিং এর জগতে চলে আসার পর, যে বিভিন্ন গভর্নমেন্ট অফিস, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি, কলেজ, সবাই এটাকে নিচ্ছে, সবাই এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে এবং স্টুডেন্টদের শেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে, অ্যাওয়ারনেস ডেভেলপ করা হচ্ছে, সেপারেট সাবজেক্ট হয়ে গেছে। এখন তোমরা জিওগ্রাফিতে পড়ছো জিআইএস, কিন্তু জিআইএস ইজ আ সেপারেট সাবজেক্ট অলটুগেদার, taught within geoinformatics. জিআইএস রিমোট সেন্সিং মাস্টার্স এর স্পেশাল পেপার হয়ে গেছে, অনেক জায়গায় ডিপ্লোমা এবং অন্যান্য ডিগ্রিও দেয়া হচ্ছে অন জিআইএস।
So GIS has become a very important field of academic study, and it is one of the fastest growing sectors in computer industry. আইটি সেক্টরে এখন জিআইএস এর উপর নতুন ধরনের সব বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এবং জিওগ্রাফির বাইরেও অন্যান্য ফিল্ডে জিআইএস টপিকটা কিভাবে ইউজফুল করা যায় সেটারও চেষ্টা হচ্ছে। সো ইট ইজ ভেরি ফাস্ট মুভিং টেকনোলজিক্যাল ল্যান্ডস্কেপ। আমরা যদি জিআইএস টার্মটা দেখি, জিআইএস টার্মের মধ্যে তিনটে শব্দ লুকিয়ে আছে। একটা হচ্ছে জিওগ্রাফিক, একটা ইনফরমেশন, আর একটা হচ্ছে সিস্টেম। আমরা বুঝতে পেরেছি দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং অ্যানালিটিক্যাল টুল, জিওগ্রাফিতে কাজে লাগে। এই টুলটার মধ্যে দিয়ে আমি এতদিন ধরে হাতে আঁকতাম যে ম্যাপগুলো, সেই ম্যাপগুলো এখন কম্পিউটারে ফটাফট করে ফেলতে পারবো। এইটা হচ্ছে একটা খুব ব্রড আইডিয়া। কিন্তু এই জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম টার্মটার মধ্যে তিনটে যে টার্ম আছে তার মধ্যে কিছু মেসেজ আছে। সেই মেসেজটা হচ্ছে এরকম যে জিওগ্রাফিক মানে সেই জিনিসগুলো যেইগুলো কোনো নির্দিষ্ট লোকেশনকে ইন্ডিকেট করে, অর্থাৎ ওয়্যার। আমি ম্যাপের মধ্যে থেকে আমার এই প্রশ্নের উত্তর পাবো ওয়্যার। একটা কোনো পার্টিকুলার স্পেস লোকেশনকে সে ইন্ডিকেট করবে, মানে একটা কোঅর্ডিনেটকে ইন্ডিকেট করবে। একটা ইনফরমেশন মানে কি? ইনফরমেশন হচ্ছে একটা কনস্ট্রাকটিভ ডেটা, র্যান্ডম ডেটা না, একটা খুব গোছানো ডেটা, যে ডেটাতে আমি কিছু ট্যাবুলার ফর্মে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট পাবো। টেবিলের মধ্যে আমরা যেরকম সেন্সাস ডেটা দেখি, যেরকম দেখি কোন সালে কত জনসংখ্যা, এটা একটা কোনো অঞ্চলে একটা তথ্য বা ইনফরমেশন। জিআইএস প্ল্যাটফর্মেও এই ইনফরমেশন গুলো আমরা পাবো in form of a attribute table against a particular location. তাহলে জিওগ্রাফিক মানে আর পার্টিকুলার লোকেশন, ইনফরমেশন মানে হচ্ছে একটা খুব গোছানো ট্যাবুলার ফর্মে কিছু অ্যাট্রিবিউটস অ্যাবাউট দ্যাট লোকেশন, অ্যান্ড সিস্টেম হচ্ছে একটা মেকানিজম, এমন একটা মেকানিজম যেটার মধ্যে হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, এই ডেটাগুলো আছে, যে র্যান্ডম ডেটাগুলো আমি কালেক্ট করেছি অ্যাবাউট এ পার্টিকুলার লোকেশন। সেই একটা বিভিন্ন অপারেশনাল প্রসিডিওর আছে যার মাধ্যমে একটা ম্যাপ তৈরি হবে। সো সিস্টেম হচ্ছে সেই সব কম্পোনেন্ট গুলো যেইগুলো আমার এই অবজেক্টিভকে ফুলফিল করতে হেল্প করবে। জিআইএস এর আরো একটা নাম হতে পারে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, মে অলসো বি নোন অ্যাজ স্প্যাশিয়াল ইনফরমেশন সিস্টেম। কারণ লোকেশন বলতে স্পেস বোঝায়, আর ইনফরমেশন স্পেস প্লাস ইনফরমেশন, দ্যাট মেক্স স্প্যাশিয়াল ইনফরমেশন। জিআইএস কথাটার মধ্যে দুটো জিনিস কিন্তু খুব ক্লিয়ার। One is map and another is database. Map is a very useful tool for geographers because map helps to locate some places where different activities are carried out. Map is most handy and for explaining different activities, different events, and database are information or tables containing various facts, figures about that location. আর এই ডেটাবেস গুলো থেকে আমরা আমাদের অনেক প্রশ্নের উত্তর পাই, আমরা কোয়েরি করতে পারি। তো জিআইএস এর মধ্যে দুটো জিনিস খুব ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। একটা হচ্ছে জিআইএস মানে কম্পিউটারে আমি ম্যাপ তৈরি করব এবং সেই ম্যাপের সাথে
আমার কিছু ডেটাবেসও থাকবে। এত বছর তোমরা হার্ড কপি অ্যানালগ ম্যাপের সাথে পরিচিত ছিলে, মানে তোমাদের হাতে অ্যাটলাস দিলে তোমরা সেই অ্যাটলাসটা খুলে বিভিন্ন দেশের ম্যাপ এবং অ্যাটলাসের নিচে যে ছোট ছোট ইন্ডেক্স বা লিজেন্ড থাকে, সেখান থেকে সেই ম্যাপের মধ্যে যে তথ্যগুলো ভরা আছে সেই তথ্যগুলো তোমরা পড়ে জানতে পারতে। কিন্তু জিআইএস হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমরা কম্পিউটারের মধ্যে ম্যাপগুলো দেখতে পাবে এবং সামান্য একটা মাউস ক্লিক করলে বিভিন্ন ধরনের ইনফরমেশন, অ্যাট্রিবিউট টেবিল বা রিলেশনাল টেবিল এর মাধ্যমে তোমাদের সামনে খুলে যাবে। সেই টেবিল থেকে তোমরা অনেক তথ্য পেয়ে যাবে, ম্যাপে ক্লিক করলে তোমরা অনেক তথ্য পেয়ে যাবে। সো ইট উইল বি আ ইন্টারঅ্যাক্টিভ, সামথিং ইন্টারঅ্যাক্টিভ। ক্লিক করো, ইনফরমেশন পাও, ইনফরমেশন দাও, আরো ইনফরমেশন পাও। So it gives you a lot of information about a particular space. So it is spatial information. It gives information about various geographic locations. That is why it is geographic information system. So otherwise এইটা মিলিয়ে জিআইএস এটাই হচ্ছে মানে বেসিক আইডিয়া, বেসিক সিম্পল একটা আইডিয়া। এই মুহূর্তে জিআইএস কে কিভাবে ডিফাইন করছে, আমি এখানে তিনটে অর্গানাইজেশনের ডেফিনিশন দিচ্ছি তোমাদের। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সোসাইটি, এরা কি বলছে, হোয়াট ইজ জিআইএস? USGS বলছে GIS is a computer system capable of assembling, storing, manipulating and displaying geographically referenced information. অর্থাৎ এতক্ষণ আমি যে কথাগুলো বলছিলাম সেগুলোই। যেরকম তুমি MS ওয়ার্ডে অনেক রিপোর্ট, চিঠি লিখে স্টোর করতে পারো, একইভাবে GIS is also another computer system which can assemble মানে জড়ো করা, স্টোর করা, ম্যানিপুলেট করা মানে হচ্ছে চেঞ্জ করা, এডিট করা, এবং ডিসপ্লে মানে যেরকম ফটোশপ, যেরকম পাওয়ার পয়েন্টে আমরা বিভিন্ন ছবি আঁকা ডিসপ্লে করতে পারি, তেমনি জিআইএস এ আমরা ম্যাপ ডিসপ্লে করতে পারি। এবং সাথে কি থাকবে? সাথে থাকবে জিওগ্রাফিক্যালি রেফারেন্সড ইনফরমেশন, দ্যাট ইজ ডেটা identified according to their location. এসরি হচ্ছে পৃথিবীতে এই মুহূর্তে জিআইএস সফটওয়্যার তৈরি করে এবং ইন্টারন্যাশনালি সাপ্লাই করে সবচেয়ে বড় অর্গানাইজেশন অন এনভায়রনমেন্টাল সিস্টেম রিসার্চ ইনস্টিটিউট, এই অর্গানাইজেশনের নাম। এরা এসরি মেইনলি ম্যানুফ্যাকচার্স, develops basically different GIS softwares. এই সফটওয়্যার গুলোর সাহায্যে, যেমন MS ওয়ার্ড একটা সফটওয়্যার, ফটোশপ একটা সফটওয়্যার, পাওয়ার পয়েন্ট একটা সফটওয়্যার, এসরিও ডেভেলপ করছে অনেক রকম সফটওয়্যার। এই সফটওয়্যার গুলোর সাহায্যে খুব সুন্দর সুন্দর ম্যাপ তৈরি করা যায় এবং বিভিন্ন ধরনের ম্যাপের মধ্যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করানো যায়। যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস গুলো এত বছর ধরে তোমরা হাতে কলমে করেছিলে, যেরকম পাই গ্রাফ, বার গ্রাফ, ডট এন্ড স্ফিয়ার, বিভিন্ন ধরনের কোরোপ্লেট, ল্যান্ড ইউজ, এই সব ম্যাপ খুব সুন্দরভাবে কম্পিউটারেও তৈরি করা যায়। এবং এই ম্যাপগুলো তো অনেক বেনিফিট, চোখে দেখে ম্যাপগুলো থেকে অনেক রকম আইডিয়া পাই কোন একটা অঞ্চল সম্পর্কে। তো এই যে বেনিফিট গুলো আমরা এতদিন হাতে কলমে একটা ম্যাপ গুগলের ছেলেমেয়েরা আমরা পেতাম, এটাই যখন কম্পিউটারে হচ্ছে তখন এটার একটা রিসার্চ এবং ডেভেলপমেন্ট, এটা একটা বিশাল দরজা খুলে যাচ্ছে বিকজ অফ দিস ভিজুয়ালাইজেশন এন্ড অ্যানালিসিস করার ক্ষমতা আছে বলে। এরপরে নাসার কথা তো তোমরা জানো। নাসা বলছে যে GIS is an integrated system of computer hardware,
software, trained personnel, linking topographic, demographic, utility, facility, image, and other resource data that is geographically referenced. তাহলে দেখো এই তিনটে ডেফিনিশনের মধ্যে বারবার ডেটা কথাটা আসছে। Data, database, GIS is a geographically referenced information বা data. GIS technology integrates different types of data. GIS is a system that takes into account various resource data, geographically referenced data. বারবার বলছি geographically referenced data. তো এই ডেটা ব্যাপারটা কি? ডেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাক্টস এন্ড ফিগার্স। যে এই ভিলেজে 4000 মানুষ বসবাস করে, এটা একটা ডেটা। এই ভিলেজে খরিফ শস্য উৎপাদন হয়, বর্ষার সময় ধান হয়। এই ভিলেজে রবি শস্য সামান্য উৎপাদিত হয়, সামান্য একটু তিল হয়। এই যে তথ্যগুলো about a village, these are random facts and some figures about people's, places, things or events. কিন্তু এই ডেটাগুলো যখন আমি একটা বিশেষ স্ট্রাকচার দিচ্ছি, একটা বিশেষ ফরম্যাট দিচ্ছি, একটা মডেলের সাহায্যে, একটা ম্যাপের সাহায্যে সেটাকে আমি ডিসপ্লে করছি, so those random data becomes information. Information helps to achieve some objective. Information helps to display the data in a systematic manner. তো সেই জন্যে random data when displayed through a structured format, converted, prepare a model out of it, so it becomes a information. যে কারণে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বলছে। জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে সাধারণ এলোমেলো ডেটাকে আমি একটা সুন্দরভাবে একটা ম্যাপের সাহায্যে সেটাকে আমি তুলে ধরছি। ইনফরমেশন সিস্টেম অনেক রকম হয়। একটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম নন স্প্যাশিয়াল, অর্থাৎ কোনো জিওগ্রাফি নির্দিষ্ট জিওগ্রাফির লোকেশন সম্পর্কে নয়, কিন্তু সেটাও একটা ইনফরমেশন দিচ্ছে। যেরকম টেলিকমিউনিকেশন, ফ্যাক্স, ফোন, স্যাটেলাইট মেসেজ, হ্যাঁ, এগুলো থেকেও আমি বিভিন্ন ধরনের তথ্য পাই, কিন্তু কোনো নির্দিষ্ট লোকেশন সম্পর্কে নয়। তাহলে ইনফরমেশন সিস্টেমকে একটা নন স্প্যাশিয়াল, একটা স্প্যাশিয়াল, এই দুভাগে ভাগ করা যায়। স্প্যাশিয়াল ইনফরমেশন সিস্টেম অর্থাৎ কোনো কোঅর্ডিনেটের এগেনস্টে, এক্স ওয়াই কোঅর্ডিনেট, হ্যাঁ, এত ডিগ্রি নর্থ, এত ডিগ্রি ইস্ট, হ্যাঁ, এই অক্ষাংশ, এই দ্রাঘিমাংশ, এই পার্টিকুলার জায়গাটার এগেনস্টে আমি একটা ঘটনা ঘটে, এখানে একটা ভূমিকম্প হয়েছে, হ্যাঁ, এই পার্টিকুলার কোঅর্ডিনেটে একটা ভূমিকম্প হয়েছে, এই যে এই মুহূর্তে বলছি, সো ইট ইজ এ স্প্যাশিয়াল ইনফরমেশন সিস্টেম। এই স্প্যাশিয়াল ইনফরমেশন সিস্টেম দু রকম হয়, একটা হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, আর একটা হচ্ছে আদার স্প্যাশিয়াল ইনফরমেশন সিস্টেম। আদার স্প্যাশিয়াল ইনফরমেশন সিস্টেমও কোনো একটা নির্দিষ্ট স্পেস সম্পর্কে ইনফরমেশন দেয়, কিন্তু সেখানে কোঅর্ডিনেটের ব্যবহার হয়। আমি মনে করো একটা আর্কিটেক্ট এবং একটা ল্যান্ডস্কেপকে ডিজাইন করছি, বা আমি একটা কোনো বিল্ডিং এর ইন্টেরিয়র করছি, তখন সেখানেও আমি প্রপোর্শনেটলি বাগানের থেকে বাড়ি এবং বাড়ির মধ্যে বিভিন্ন ঘর কে কার রেসপেক্টে থাকবে, এবং সেই ঘরের মধ্যে কোনো ইন্টেরিয়র ডিজাইন এবং ব্যালকনির ডিজাইন, ঘরের ডিজাইন
বাথরুমের ডিজাইন, যারা যেরকম আর্কিটেক্টরা করে, তারাও বিভিন্ন ধরনের সফটওয়্যারে এরকম লেআউট ডিজাইন প্ল্যানিং করে। হ্যাঁ, অটোক্যাড বলে একটা সফটওয়্যার হয়, তারা গাড়ির ভেতরে ডিজাইনিং করে। সো ইট ইজ অলসো আ স্পেস। একটা বাগান, একটা বাড়ি, এগুলো স্পেস। তাই জন্যে স্প্যাশিয়াল ইনফরমেশন সিস্টেম। অনেকে করে রাস্তার মধ্যে কিভাবে মানে সাজানো হবে, একটা ছোট্ট একটা প্লাজা, একটা মল, সেই মলের ভেতর কিভাবে ইন্টেরিয়র ডিজাইনিং হবে, কতটা স্পেস থাকবে, কত বড় করিডোর হবে, হ্যাঁ, গেট কোন দিকে থাকবে, এইগুলো সব স্প্যাশিয়াল ইনফরমেশন সিস্টেমের মধ্যে পড়ে, বিকজ দে ইন্ডিকেট সাম স্পেস। বাট এটার সাথে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমের তফাৎ। জিওগ্রাফিক ইনফরমেশন বললেই আমি কোনো একটা জায়গার লোকেশনের সাথে সাথে তার জিওগ্রাফিক যে ক্যারেক্টারটা, অর্থাৎ সেখানে কিরকম সয়েল, কিরকম ক্লাইমেট, কিরকম রেনফল, টেম্পারেচার, সেখানকার কত মানুষ, এই কথাগুলো আমার মাথায় চলে আসে। সো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ইজ বিট ডিফারেন্ট। জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বলতেই আমার ল্যান্ড এবং ল্যান্ডের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এবং সোশিও ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স এবং বায়োফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এইগুলোই আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় অ্যাজ এ জিওগ্রাফার। সো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমের মধ্যে আবার দুটো ভাগ করেছি আমরা। একটা হচ্ছে ল্যান্ড ইনফরমেশন সিস্টেম, আরটা হচ্ছে আদার ইনফরমেশন সিস্টেম। আদার্স এর মধ্যে মেইনলি বিভিন্ন ধরনের সোশিও ইকোনমিক, থিম্যাটিক ম্যাপ, ডেমোগ্রাফির ডেটা, এইগুলো দিয়ে কাজকর্ম হয়। আরো কিছু আছে বায়োফিজিক্যাল ইনফরমেশন সিস্টেম, যার মধ্যে ওশান রিলেটেড, আন্ডার ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার এবং বিভিন্ন ধরনের মডেলিং। আর ল্যান্ড ইনফরমেশন সিস্টেম লিস্ট, যেটা এর মধ্যে ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার, জিওমরফোলজি, ড্রেনেজ, এই ধরনের বিষয়গুলো নিয়ে ম্যাপিং হয় এবং মডেলিং হয়। তো এই যে কাজগুলো তোমরা করবে, ম্যাপিং, মডেলিং, এই কাজগুলো সব করতে গেলে তোমাদের কি কি লাগবে? তুমি ধরো তোমার এই এতক্ষণ অব্দি যা শুনলে সেটা দেখে মনে হলো না, আমিও এই জিনিসটা করতে চাই, আমিও জিআইএস জানতে চাই, শিখতে চাই, আই ওয়ান্ট টু প্রিপেয়ার নিউ ম্যাপস, হ্যাঁ, ফর মাই স্টাডিজ। তো তাহলে আমাকে কি করতে হবে? আমাকে বেসিক্যালি তাহলে এই জিনিসগুলো অ্যাকোয়ার করতে হবে, বা কলেজে যদি মনে হয় যে আমি একটা জিআইএস ল্যাব খুলবো, তাহলে আমার কি কি লাগবে? আমার কিছু হার্ডওয়্যার লাগবে। হার্ডওয়্যার, যখনই আমি কম্পিউটারে কাজ করব, তার মিনিমাম হার্ডওয়্যার হচ্ছে আমার একটা কম্পিউটার, একটা মাউস, একটা কিবোর্ড, এগুলো হচ্ছে একটা মিনিমাম আমার রিকোয়ারমেন্ট। কিন্তু যখন আমি ম্যাপ করব বা কোনো আমি ইনফরমেশন আমি আমার হার্ডওয়্যারে পাস করব, তো আমার কিছু ইনপুট ডিভাইস লাগে। মাউস, কিবোর্ড হচ্ছে ওয়ার্ড টাইপ করার জন্য ইনপুট ডিভাইস। কিছু ছবি যদি আমি ঢোকাতে চাই, তাহলে আমার স্ক্যানার লাগবে, সো আমার একটা স্ক্যানিং ডিভাইস লাগবে। আবার এমন হতে পারে আমি কিছু ছবি এঁকে সেগুলো ঢোকাবো, সেগুলোর জন্য আমার ডিজিটাইজার, ডিজিটাইজিং বোর্ড, ডিজিটাইজিং পেন, এইগুলো আমার লাগবে। সো ডিজিটাইজার, স্ক্যানার, কিবোর্ড, অল দিস আর ইনপুট ডিভাইস, যার মাধ্যমে এই যে বিভিন্ন র্যান্ডম ডেটা, সেই র্যান্ডম ডেটাগুলোকে আমি ঢোকাবো। নেক্সট হচ্ছে আমার লাগবে একটা বা একাধিক বা বিভিন্ন ধরনের সফটওয়্যার। এই মুহূর্তে বাজারে 1960-এ শুরু হয়েছিল বললাম না, আজকে হচ্ছে প্রায় 40-20, 60 years. After 60 years, this world has lot of resource, software resource. ইভেন আমাদের ভারতবর্ষে কেন, পশ্চিমবঙ্গেও এই বিভিন্ন স্কুল কলেজে প্রায় 15 বছর হলো বিভিন্ন ধরনের জিআইএস এর কাজকর্ম হচ্ছে, লাস্ট 15-20 বছর ধরে। এবং আমরাও অনেক বিভিন্ন ধরনের সফটওয়্যার এই রিসার্চাররা, স্টুডেন্টরা ইউজ করছে। তো এখানে
কিছু সফটওয়্যার আবার দুরকম হয়। একটা হচ্ছে কিছু সফটওয়্যার কিনতে হয়, কিছু সফটওয়্যার কিনতে হয় পয়সা দিয়ে, সেগুলো সারা পৃথিবীতেই সেই সফটওয়্যারের উপর কাজকর্ম চলছে। আবার কিছু কিছু সফটওয়্যার সেগুলো ওপেন এন্ড বলে, অর্থাৎ ফ্রি ডাউনলোডেবল, ইন্টারনেটে পাওয়া যায়। যেরকম বিভিন্ন ধরনের অ্যাপ হয়, হ্যাঁ, তেমনি সফটওয়্যারও কিছু ফ্রি ডাউনলোডেবল সফটওয়্যার হয়, যেগুলো দিয়ে তুমি ডাউনলোড করে তুমি ম্যাপ প্রিপেয়ার করতে পারবে, ম্যাপ আঁকতে পারবে, এবং ম্যাপের সাথে ইনফরমেশন গুলো স্টোর করতে পারবে, ছোট ছোট মডেলিং করতে পারবে, এলিভেশন মডেল করতে পারবে, কার্টোগ্রাফিক কিছু কাজ করতে পারবে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে কিউজিআইএস। তোমরা এই সফটওয়্যারটার নাম জানো। কিউজিআইএস এর আগে ছিল 21st সেঞ্চুরি জিআইএস, আর আছে ম্যাপ ইনফো, আর জিআইএস, এরদাস, জিওম্যাটিকা। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যার। এগুলো 10,000 থেকে 10 লাখ, 10 লক্ষ আর্ক ইনফো সফটওয়্যারের দাম। কিউজিআইএস যেরকম ফ্রি ডাউনলোডেবল, তেমনি আর্ক ইনফো 10 lakhs। তো এই ধরনের সফটওয়্যার দিয়ে বিভিন্ন ধরনের ম্যাপিং, প্রোগ্রামিং, মডেলিং করা সম্ভব। বেশ, তাহলে আমি সফটওয়্যার কিনলাম, হার্ডওয়্যার কিনলাম, এবার হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, কিন্তু ডেটা কই? ডেটা লাগবে। অর্থাৎ এই যে প্রথম থেকে বারবার বলছি, ডেটা, র্যান্ডম ডেটা, যেইগুলো তোমরা একটু আগে এই যে যখন দেখাচ্ছিলাম যে কিছু র্যান্ডম ডেটা, সেইগুলো স্ট্রাকচার, ফরম্যাট, কনভার্ট করে ইনফরমেশন তৈরি হয়। সো আই নিড সাম ডেটা within the information system. এই ডেটাগুলো হচ্ছে স্যাটেলাইট ইমেজ, টোপোশিট, জিপিএস ডেটা। যখনই তুমি ভূগোল পড়তে শুরু করলে, তোমার সামনে কিছু ম্যাপ চলে এলো। প্রথমেই এলো টোপোগ্রাফিক্যাল শিট, জিওলজিক্যাল ম্যাপ। এই যে ম্যাপগুলো থেকে তুমি কি জানতে পারলে? টোপোশিট থেকে কোনো একটা জায়গার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, ফিজিক্যাল ফিচার্স, তারপরে কোনো একটা জায়গার সেখানকার সেটেলমেন্ট, রোড, রেলওয়ে, সেই জায়গা ফরেস্ট কভার, এগ্রিকালচার কভার, হ্যাঁ, কত এরিয়া আন্ডার এগ্রিকালচার, কোথাও ওয়েস্টল্যান্ড আছে কিনা, এই ইনফরমেশন গুলো তুমি জানতে পারলে। একইভাবে আগের দিন স্যাটেলাইট ইমেজ থেকে তোমরা দেখেছো যে স্যাটেলাইট ইমেজ থেকে আমরা বিভিন্ন ধরনের জিওমরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, ল্যান্ড ইউজ ক্যারেক্টারিস্টিক্স, ল্যান্ড কভার ক্যারেক্টারিস্টিক্স জানতে পারি। তো এই সব ডেটাগুলো নিয়ে আমার কিন্তু কাজ। এবার টোপোশিটটা হচ্ছে অনেক পুরনো, 70 দশকের। স্যাটেলাইট হচ্ছে একদম লেটেস্ট 2020। এই যে 50 বছরে, এই 50 বছরে কোনো একটা জায়গা অনেক বদলে যেতে পারে। তো আমি যদি দেখাতে চাই যে আগে কেমন ছিল, এখন কেমন হলো, যেমন আমি ট্রেসিং পেপার ম্যাপের ওপর ফেলে ছবি আঁকাআঁকি করি, তেমনই আমি জিআইএস প্ল্যাটফর্মেও কিন্তু এই আঁকাআঁকি করে, কম্পারেটিভ স্টাডি করে বিভিন্ন ধরনের ম্যাপ ড্রয়িং করতে পারবো। কিন্তু সেটার জন্য আমার কিন্তু কয়েকটা মেথড জানতে হবে। টোপোশিটে কাজ করার সময় তোমাদের জানতে হয় সিরিয়াল প্রোফাইল কি করে আঁকতে হয়, তারপরে ক্রস প্রোফাইল কি করে করতে হয়, লং প্রোফাইল কি করে করতে হয়, রিলেটিভ রিলিফ কি করে করতে হয়, অ্যাভারেজ স্লোপ ক্যালকুলেশন কি করে করতে হয়। একইভাবে জিআইএস ফিল্ডেও তোমাকে কিছু বিভিন্ন ধরনের মেথড জানতে হবে। এই মেথড গুলো জানতে পারলে তবেই না তুমি এই র্যান্ডম ডেটাকে একটা স্ট্রাকচার্ড রূপ দিতে পারবে। তো অনেক রকম মেথড তোমরা কাজ করতে করতে শিখবে। তোমাদের সিলেবাসে একটা দুটো আছে, ওভারলে অ্যানালিসিস, হ্যাঁ, লেয়ার কনসেপ্ট, সেগুলো আজকে পরে আলোচনা হবে। তো এই মেথড জানতে হবে, এবং ফাইনালি তুমি যে কাজটা করবে, এই কাজটা তোমার তোমার কাজে লাগতে হবে। দেয়ার মাস্ট বি সাম ইউজার। তুমি নিজে একজন ইউজার, তুমি জিওগ্রাফির স্টুডেন্ট, তোমার নিজের কাজের ক্লাসের প্রজেক্টের জন্য তুমি এটা ইউজ করছো ওপেন এন্ড সফটওয়্যার ডাউনলোড করে। তেমনি যারা 10 লক্ষ
টাকা দিয়ে যে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আর্ক ইনফো কিনছে, তাদের এই 10 লক্ষ টাকা দিয়ে কেন তারা এই ম্যাপগুলো বানাচ্ছে সেটা বুঝতে হবে তো। তারা এই ম্যাপগুলো বানাচ্ছে যেটা দেখে র্যাপিড অ্যাসেসমেন্ট করা যায়। কিসের অ্যাসেসমেন্ট? না কোনো একটা জায়গার ন্যাচারাল রিসোর্স কি অবস্থায় আছে। ধরো ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, তারা দেখছে যে সারফেস ওয়াটার, ক্যানালস, সেগুলো পজিশন কি, কতগুলো ক্যানাল নষ্ট হয়ে গেছে, কত জায়গা কোনো ক্যানালই নেই, কিন্তু একটা যদি ক্যানাল কনস্ট্রাকশন হয় ফিউচারে উপকার হতে পারে। ফরেস্ট ডিপার্টমেন্ট দেখছে যে কত ফরেস্ট, ওপেন ফরেস্ট কত, ডেন্স ফরেস্ট কত, ডিগ্রেডেড ফরেস্ট কত, আগে আগে কত পার্সেন্ট ডিগ্রেডেড ছিল 30 বছর আগে, এখন কি নতুন নতুন কিছু গাছ লাগানো হয়েছে নাকি সেগুলোই আবার আরো ডিগ্রেড হয়ে যাচ্ছে। তো এই যে কন্টিনিউয়াসলি মনিটর করছে আমাদের সম্পদ, আমাদের ন্যাচারাল রিসোর্স, এগুলো উই নিড টু মনিটর অল দিস থিংস কন্টিনিউয়াসলি। প্রতিদিন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট গুলোর এটাই কাজ। রিভার রিসার্চ ইনস্টিটিউট, ইরিগেশন ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, ল্যান্ড ইউজ ডিপার্টমেন্ট, ওয়েটল্যান্ড ম্যানেজমেন্টের সল্ট লেকে বিশাল অফিস। তাদের কাজ হচ্ছে পশ্চিমবঙ্গের যত ওয়েটল্যান্ড অর্থাৎ নিচু জলা জমি, এই জলা জমি আমাদের বায়োডাইভার্সিটি, আমাদের ইকোলজি, এনভায়রনমেন্টের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ তার অবদান আছে। তো এই জলা জমিগুলো কেউ ভরাট করে যদি বাড়িঘর তৈরি করে ফেলে তাহলে অনেক প্রাকৃতিক অসুবিধা হতে পারে, সেটা একটা আলাদা আলোচনা। এই জলা জমি সংরক্ষণ করার প্রধান শর্ত হচ্ছে জলা জমিগুলো তদারকি করা এবং ম্যাপে সেগুলোর ম্যাপ তৈরি করা। এই দেখো ম্যাপ কোথায় কোথায় জলা জমি আছে, এবং মাঝে মাঝেই সেইগুলো ফিল্ডে গিয়ে দেখে নেওয়া যে সেখানে সব ঠিক আছে কিনা। এবং রিয়েল টাইম ডেটা মানে স্যাটেলাইট ইমেজের মাধ্যমেই সেগুলোকে মনিটর করা এবং ম্যাপে কনভার্ট করা, যাতে বুঝতে পারি যে এই মুহূর্তে আমার এত পার্সেন্টেজ অফ ল্যান্ড আন্ডার জলা জমি, এত পার্সেন্টেজ অফ ল্যান্ড আন্ডার ফরেস্ট, এত পার্সেন্টেজ অফ ল্যান্ড আন্ডার এগ্রিকালচার। এইগুলো আমি বুঝতে হবে, এগুলো আমি বুঝতে চাই, এইগুলো গভর্নমেন্ট বুঝতে চায়, এগুলো রিসার্চাররা বুঝতে চায়, যারা ডক্টরেট করছে, পিএইচডি করছে, ইউনিভার্সিটির স্যার ম্যাডামরা এইগুলো নিয়ে কাজ করছে, তোমাদের ম্যাডামরা এগুলো নিয়ে কাজ করছে, তাদের কিন্তু এগুলো লাগবে, তোমাদেরও লাগবে। যখন তোমরা প্রজেক্ট করবে, তখন তোমরা মাস্টার্স করবে, ফিল্ডে যাবে, তখন তোমাদেরও দেখবে কোনো ছোট অঞ্চলের উপর তোমাদের কিন্তু একইভাবে তথ্য লাগবে। তো এই সবগুলো যদি তুমি পাও, তোমার কাছে যদি হার্ডওয়্যার থাকে, সফটওয়্যার থাকে, ডেটা থাকে, তুমি যদি মেথড গুলো শিখতে পারো, তোমাদের সিলেবাসে কিছু কিছু মেথড আছে, মাস্টার্সে যখন করবে আরো মেথড শিখবে, তাহলে তুমি কিন্তু এই কাজগুলো করতে পারবে। আর এই যে জিআইএস এ বারবার বলা হচ্ছে, জিআইএস এ আমি ম্যাপ করব, হ্যাঁ, মডেলিং করব, র্যান্ডম ডেটাকে স্ট্রাকচার ডেটা তৈরি করব, ফরম্যাট করব। তো এই র্যান্ডম আর স্ট্রাকচার ডেটার অ্যাপিয়ারেন্সটা কিরকম সেটা নিয়ে একটু বলি। এখানে বলছে ডেটা স্ট্রাকচার, তোমাদের সিলেবাসেও আছে দেখবে ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার মানে এই যে সফটওয়্যারে ডেটাটা কিভাবে প্রিজার্ভ থাকছে। স্যাটেলাইট থেকে যেসব ডেটা, ছবিগুলো আমরা পাঠাই, সেই ডেটাগুলো যদি থেকে যায় এখন ডিজিটাল ফরম্যাটে, হ্যাঁ, এখন তো অনেক সময় তুমি ফ্রিতে সময় তুমি সিডিতে জিনিসগুলো স্টোর করতে পারো, সিডিতে কিনতে পাওয়া যায় জিনিসগুলো। এবং ডিজিটাল ফরম্যাটে হওয়ার জন্য এটাকে সিডিতে, পেন ড্রাইভে, বিভিন্ন ফরম্যাটে এগুলোকে ক্যারি করতে পারি, আমরা মেল করে দিতে পারি, এখন তো কিছু কিছু পার্ট হোয়াটসঅ্যাপও করে দিতে পারি। সো এই ডিজিটাল ফরম্যাটে এইটা স্টোর আছে। আগে ডিজিটাল ফরম্যাটে হতো না, আগে ওই বিভিন্ন ধরনের তোমার টেপের মাধ্যমে এগুলো স্টোরড হতো।
ডেটাগুলো যখন আমরা খুলি, যখন আমরা সফটওয়্যারে ওপেন করি, দেখি এটা দুটো ভাগ আছে। একটা হচ্ছে স্প্যাশিয়াল আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট। রিলেটিং মানে একটা ম্যাপ খুলে যাবে। যে একদম প্রথম স্লাইডেই তোমাদের বলেছিলাম স্প্যাশিয়াল ইনফরমেশন সিস্টেম, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমের আরেকটা নাম। মানে স্প্যাশিয়ালে একটা ম্যাপ খুলে যাবে, আর অ্যাট্রিবিউট ডেটাতে একটা টেবিল খুলে যাবে। স্প্যাশিয়াল ডেটা আবার 3 রকম হয়, রাস্টার, ভেক্টর, রিয়েল ওয়ার্ল্ড ইমেজ। এগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করা যাক। স্প্যাশিয়াল ডেটা মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট লোকেশনের ওপর ইনফরমেশন। এবং এই ছবিটা দেখেই বুঝতে পারছো যে একটা জায়গা, মানে এটা একটা মজার ছবি। অর্থাৎ যে জঙ্গল আছে মনে করো, এটা আমি বোঝাচ্ছি। তেমনি স্প্যাশিয়াল ইনফরমেশন মানে একটা কোঅর্ডিনেট তিনটে হচ্ছে রাস্টার ডেটা, একটা হচ্ছে ভেক্টর ডেটা, আর একটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড ইমেজ। আমি না 1 মিনিট একটা পজ নিচ্ছি, একটা ব্রেক নিচ্ছি 1 মিনিটের, তারপরেই ফিরে আসছি। হ্যাঁ, ফিরে এলাম। সো স্প্যাশিয়াল ডেটা 3 রকম ভাবে আমরা এই জিআইএস এর কাজে আমরা দেখতে পাবো: রাস্টার ডেটা, ভেক্টর ডেটা, রিয়েল ওয়ার্ল্ড ইমেজ। রাস্টার ডেটার সাথে তোমাদের সবার আগের দিনেই পরিচয় হয়েছে। এটা হচ্ছে এক ধরনের ইমেজ রাস্টার, অর্থাৎ স্যাটেলাইট ইমেজ ইজ এ টাইপ অফ রাস্টার ডেটা। রাস্টার ডেটার বৈশিষ্ট্য হচ্ছে এটা, দেখো আমি যখন জুম করছি তখন এই রাস্টার ডেটার ভেতর আস্তে আস্তে যে পিক্সেল গুলোকে দেখা যাচ্ছে। রাস্টার ডেটার স্মলেস্ট ইউনিট হচ্ছে একটা পিক্সেল। তোমাদের সবাই গ্রাফ পেপার দেখেছো, গ্রাফ পেপার ইউজ করেছো। তোমরা গ্রাফ পেপারের ভেতর যে ছোট ছোট ঘরগুলো কল্পনা করো, ওই ঘরগুলোর মতো এক একটা পিক্সেল। আমি যত জুম করব না রাস্টার ডেটা, এই যে মনে করো আগেরটা কি ছিল, আগেরটা গড়বেতা অঞ্চল, এই সেই ব্যাডল্যান্ড টোপোগ্রাফিটা তোমাদের আগের দিন দেখালাম, এই শিলাবতী নদী, এই জায়গাটা আমি জুম করেছি। জুম করে
যেই মুহূর্তে জুম করছি রেজলিউশনটা আস্তে আস্তে ফেটে যাচ্ছে, নষ্ট হচ্ছে এবং পিক্সেল গুলো বেরিয়ে পড়ছে। এইখানে আমি আরো একটু জুম যদি করি, এই ইয়েলো বক্সটা, তাহলে কিন্তু এই পিক্সেল গুলো আরো বেরিয়ে আসছে। ইনফরমেশনটা কিরকম হেজি হয়ে যাচ্ছে এবং পিক্সেল গুলো দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে রাস্টার ডেটার বৈশিষ্ট্য। রাস্টার ডেটা ইজ নাথিং but represented in form of cells. It is a very simple form of data consisting of a matrix of cells or pixels. সেই সেলস বা পিক্সেল গুলোকে রো, কলাম, গ্রিডের মধ্যে দিয়ে সাজানো। ডিজিটাল যে কোনো ফটোগ্রাফ, এরিয়াল ফটোগ্রাফ, স্যাটেলাইট ইমেজ, ডিজিটাল পিকচার, স্ক্যান্ড ম্যাপ, এইগুলো হচ্ছে রাস্টার ডেটার উদাহরণ। একটা টোপোশিট নেবে, বাড়িতে যদি কারোর টোপোশিট থাকে, এবার টোপোশিটে মনে করো তোমার একটা রিজার্ভার আছে, এই গ্রাফ পেপারটা ফেলবে রিজার্ভারটার ওপর, ফেলে তুমি যতগুলো পিক্সেল হয় সেই রিজার্ভারটার মধ্যে সেইগুলোকে মার্ক করে ফেলবে, করে ব্লু কালার দিয়ে দেবে। দেখবে এইখানে যেরকম এই রিভার, মনে করো এটা একটা টোপোশিট, টোপোশিটের মধ্যে দিয়ে একটা নদী গেছে, এবার এর ওপর আমি একটা গ্রাফ পেপার ফেলেছি, এই গ্রাফ পেপারটার মধ্যে এই নদীগুলোকে, নদী যে জায়গাটা দিয়ে নদী গেছে সেই জায়গাটা আমি ব্লু মার্ক করেছি। তাহলে দেখো নদীর চেহারাটা কিরম হলো, কিরম স্মুথ হলো না? তো হলো কি এরকম ঠিক পিক্সেল অনুযায়ী এই নদীর চেহারা হলো, কারণ পিক্সেলটা তো একদম ছুঁচের মতো পয়েন্ট নয়, তার তো একটা এরিয়া আছে, সেটা তো একটা ম্যাট্রিক্স অফ সেল, ছোট ছোট ঘর, এই ঘরগুলো আমি ভরাট করলাম নীল রং দিয়ে, তো তার অ্যাপিয়ারেন্সটাও এরকম। এইটা হচ্ছে রাস্টার ডেটা। হ্যাঁ, দেখো রাস্টার ডেটা স্ট্রাকচারের আরো উদাহরণ, একটা ছোট্ট ফিচার, সেটাকে জুম করলাম, আরো জুম করলাম, সো দিস সেল হচ্ছে এটা লোয়েস্ট ইউনিট অফ আ রাস্টার ডেটা। So this is the structure of a raster data. It comes in a matrix of cells. একদম সিম্পল। বাড়িতে গ্রাফ পেপার থাকলে নিজেরা ফেলে করবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। আমার মনে হয় এই ছবিটা থেকেও তোমরা বুঝতে পারছো। তোমরা যদি টোপোশিট নাও, তোমরা যদি দোকান থেকে একটা বিভিন্ন ধরনের ট্রাভেল এন্ড ট্যুরিজমের ম্যাপ কেনো, বা কোনো সেন্সাস অফিস থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাপ কেনো, এই সবই হচ্ছে বিভিন্ন ধরনের রাস্টার ডেটা। কেন না, এরা কেউ কম্পিউটারের ভাষা বোঝে না। তাহলে কম্পিউটারের ভাষা কারা বোঝে? ভেক্টর ডেটাও বোঝে। ভেক্টর ডেটা ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কম্পিউটার। এবং ভেক্টর ডেটা যেটা আমি কোনো সফটওয়্যারের সাহায্যে, কোনো জিআইএস সফটওয়্যারের সাহায্যে যে ম্যাপটা তৈরি করছি সেটাই হচ্ছে ভেক্টর ফরম্যাট। এবং অবশ্যই জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, আমি তো গোড়াতেই বলে দিয়েছি, সেটার একটা লোকেশন থাকবে। এই ধরো আগেরটা দেখলে, এইখানে ধরো আবার একটা টোপোশিট, টোপোশিটের ওপর আমি আঁকছি, তখন আমার প্রত্যেকটা পয়েন্টের একটা করে এক্স ওয়াই মানে ল্যাটিটিউড লঙ্গিটিউড, ল্যাটিটিউড লঙ্গিটিউড, প্রত্যেকটা জায়গার একটা করে কোঅর্ডিনেট ভ্যালু আছে, ল্যাটিটিউড লঙ্গিটিউড। আশা করি এই জায়গাটা সবার ক্লিয়ার। ভেক্টর ডেটা হচ্ছে কম্পিউটারের ভাষা, কম্পিউটার বোঝে এই লেখাটা। আমি একটা নির্দিষ্ট সফটওয়্যারে টোপোশিটের মতো করে আরেকটা সেম জিনিস আঁকছি, আমার একটা কোঅর্ডিনেট আছে,
এবং প্রত্যেকটা জায়গার লোকেশন গুলো চলে আসছে এবং আমি একটা লাইন মারফত সেগুলোকে জয়েন করছি বা একটা এরিয়া ডিমার্কেট করছি বা ছোট ছোট এই গাছগুলো পয়েন্টের মাধ্যমে দেখাচ্ছি। সো কিন্তু পয়েন্টের মাধ্যমে দেখালেও তার একটা এক্স ওয়াই আছে, লাইনের মাধ্যমে দেখালেও তার একটা কোঅর্ডিনেট ভ্যালু আছে, এরিয়া করলেও তার একটা কোঅর্ডিনেট ভ্যালু। এইখানে দেখো রাস্টার ডেটা আর ভেক্টর ডেটার চেহারার কিরম তফাৎ হয়। এটাই একই জিনিস, এটা আমি হাতে এঁকেছি ডিজিটাইজার দিয়ে, আর এটা আমি কি করেছি না গ্রাফ পেপারে ওই জিনিসগুলো ভরাট করেছি। এটা পিক্সেল ফরম্যাট, রাস্টার ফরম্যাট, এটা হচ্ছে পয়েন্ট, লাইন, পলিগনে ভেক্টর ফরম্যাট। আর এই যে ভেক্টর ডেটা ফরম্যাট, এটা হচ্ছে এক একটা সফটওয়্যারে এর আবার নামও আছে। যেরকম তুমি ধরো ওয়ার্ড ফাইলে তুমি একটা জিনিস কম্পিউটারে টাইপ করবে, তখন তার একটা কিন্তু এক্সটেনশন নেম হয়, সেটা হচ্ছে ডট ডক, মানে ডক ফাইল। তাহলে তুমি বুঝলে এটা কম্পিউটারের ফাইল, ডক ফাইল। তুমি পিডিএফ, এটা একটা কম্পিউটারের ভাষা, পিপিটি এটা একটা কম্পিউটারের এক্সটেনশন ফরম্যাট। তো এইভাবে সফটওয়্যারে যেসব ম্যাপ আমরা তৈরি করি, জিওম্যাটিকা, ম্যাপ ইনফো, আর্কজিআইএস, সবারই কিন্তু একটা এরকম এক্সটেনশন ফরম্যাট আছে, যেটা দেখলে আমরা বুঝতে পারি কি সফটওয়্যার, কি ধরনের ভেক্টর ডেটা। যেরকম শেপ ফাইল, আর্কজিআইএস এ যেসব ম্যাপ তোমরা ড্রয়িং করবে, হ্যাঁ যদি আর্কজিআইএস শেখো, তখন সেইগুলো সেভড থাকে শেপ ফাইল হিসেবে। তো এইগুলো হচ্ছে কিছু টিপিক্যাল টার্ম, যেগুলো তোমরা ভেক্টর ডেটা নিয়ে যখন কাজ করবে বা সফটওয়্যারে কাজ করবে, সেগুলো তোমরা আপনিই শিখে যাবে। এগুলো আজকে আমি বলছি, কিন্তু হ্যান্ডস অন ট্রেনিং যেই মুহূর্তে তোমাদের ধরো আজকে মানে আমরা একটা প্যান্ডেমিকের মতো একটা অদ্ভুত পরিস্থিতিতে আছি, যেটা যথাসাধ্য চেষ্টা করছি এটা তোমাদের অনলাইনে ছবি দেখিয়ে বোঝাতে, কিন্তু আসলে এটা তো একটা প্র্যাকটিক্যাল কাজ, যেটা হাতে কলমে করতে হয়। হাতে কলমে যখন করবে ব্যাপারটা একদমই খুবই সহজ। এখন তোমরা ফোনে যেরকম বিভিন্ন ধরনের অ্যাপ ডাউনলোড করে যা যা কাজ করতে পারো, অনেকটা ওরকমই। সেখানে তোমরা এখানে অ্যাপে আমরা নিজেদের মুখের মধ্যে অনেক কিছু, চুলের রং করছি, মুখে মেকআপ চাপাচ্ছি, ওখানে তার বদলে ম্যাপ তৈরি করব, ল্যাঙ্গুয়েজ ল্যান্ড কভার ম্যাপ তৈরি করব, জিওমরফোলজি ম্যাপ তৈরি করব, শুধু একটু বড় স্ক্রিনে আরো দু একটা এক্সট্রা গ্যাজেট আর জিওগ্রাফির নলেজটা ইনপুট দেওয়ার একটা সুযোগ। শুধু প্র্যাকটিক্যালটা হচ্ছে না বলে এই এতবার এত কথা আলোচনা। সত্যি এর থেকে ম্যাডাম মনে হয় প্র্যাকটিক্যালটা হাতে কলমে হলে ওদের পক্ষে অনেক সুবিধাজনক এবং সহজ হতো। সত্যি, যখন তোমরা এই ভেক্টর ডেটা মানে বেসিক্যালি কম্পিউটারে কিভাবে ম্যাপটা আঁকে, দিস ইজ ভেক্টরাইজেশন বলে, ভেক্টরাইজেশন বা ভেক্টর ডেটা বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। তো এই ভেক্টর ডেটার মাধ্যমে তুমি কি করছো, তুমি আগে এতদিন কি করতে না, টোপোশিটের উপর একটা ট্রেসিং পেপার কিনে আনতে, ট্রেসিং পেপার কিনে এনে তুমি ট্রেসিং পেপারটা টোপোশিটের উপর রেখে পেন্সিল দিয়ে সুন্দর করে রিভারটা আঁকতে। এখন তুমি কি করবে না, ট্রেসিং পেপারটা তুমি স্ক্যান করে কম্পিউটারে ইনপুট করলে, মানে স্ক্যান্ড ইমেজটা কম্পিউটারে হার্ড ডিস্কে নিলে, হার্ড ডিস্কে নেওয়ার পর সেইটা তোমার স্ক্রিনে তুমি দেখতে পেলে, এবং সেই স্ক্রিনে দেখতে পাওয়ার পর সেইখানে তুমি সফটওয়্যারের সাহায্যে সেই নদীটা তুমি আঁকলে মাউস দিয়ে, পেন্সিলের বদলে মাউস দিয়ে। তুমি বলবে ম্যাম তাহলে কি তফাৎ, এত ঝকমারি? অনেক ইজি হয়ে যায় ব্যাপারটা যখন তোমার নদীটা ভুল হবে, তুমি বারবার ইরেজ করবে, ম্যামকে দেখাবে, ম্যাম বলবে শোনো তোমাদের তো 20টা ম্যাপ তৈরি করতে হবে প্রজেক্টের জন্য, তোমাদের ফিল্ডে যেতে হবে, 20টা ম্যাপ তৈরি করতে হবে। তাহলে তুমি 20টা একটা তুমি
ড্রেনেজ ম্যাপ, একটা হচ্ছে ল্যান্ড ইউজ ম্যাপ, একটা হচ্ছে বেস ম্যাপ, একটা হচ্ছে অ্যাভারেজ স্লোপ ম্যাপ, একটা হচ্ছে ড্রেনেজ ডেন্সিটি, ড্রেনেজ ফ্রিকোয়েন্সি, স্ট্রিম অর্ডার, এরকম অনেক ম্যাপ লিস্ট দেবে। তুমি তখন ভাবে বারবার আমাকে এই সব ম্যাপ গুলো হাতে আঁকতে হবে, কিন্তু যেই মুহূর্তে কম্পিউটারে তুমি একবার একটা ড্রেনেজ এঁকে ফেললে, তুমি বারবার সেগুলো কপি পেস্ট করে দিলে, তাহলে কম্পিউটার ব্রিংস লট অফ স্পিড। যা যা তোমার কম্পিউটার ওয়ার্ল্ডে হাতে লিখে করতে যেরকম প্রচন্ড স্পিড বেড়ে গেছে, কপি পেস্ট এডিট ম্যানিপুলেশন, সেই একই জিনিস কিন্তু এই ভেক্টর ডেটার ক্ষেত্রেও পসিবল। একটু কালার চেঞ্জ করে দাও, একটু থিকনেস বাড়িয়ে দাও, কিন্তু জিনিসটা তোমার সেম রয়ে যাচ্ছে। সো ইউ ক্যান ইউজ ইট ইন আ ভেরিয়াস ওয়েজ। তো এই যে ভেক্টর ডেটা, যখন আমরা কোনো ম্যাপ বা তৈরি করি কম্পিউটারে, তখন তিনটা জিনিস ইউজড হয়। একটা হচ্ছে পয়েন্ট, একটা লাইন, আর একটা হচ্ছে পলিগন। এগুলো হচ্ছে ভেক্টর জিওমেট্রি। ধরো তুমি একটা ম্যাপ আঁকবে, ম্যাপের মধ্যে বিভিন্ন ধরনের ব্লক আছে। একটা কুচবিহারের ম্যাপ, 12টা ব্লক আমরা ডিজিটাইজ করেছি। এইখানে আমরা পলিগন দিয়ে আমরা যেরকম ডিজিটাইজ করেছি, পলিগন থেকে আমরা এরিয়া বার করতে পারি। হ্যাঁ, এই আগেরটা দেখো যে এরকম তিনটে ভার্টিস, তিনটে বা তার অধিক ভার্টিস যদি এরকম জুড়ে আবার ফিরে আসি, এইগুলো একটা পলিগন তৈরি করে। একটা বাউন্ডারি আছে, পলিগনের একটা বাউন্ডারি থাকে, একটা এরিয়া রিপ্রেজেন্ট করে। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, একটা ওয়েটল্যান্ড, একটা ফ্লাডেড এরিয়া, হ্যাঁ, ফরেস্ট এরিয়া, পার্ক, এইগুলো আমরা পলিগন দিয়ে ডিপিক্ট করছি। এইটা ধরো এফসিসি ডাউনলোড করেছে আগের দিন যেরকম দেখালাম। এইবারে এই এফসিসির মধ্যে আমি দেখছি তিনটে বড় বড় নদী আছে। এই নদীগুলোকে আমি, এই বড় নদী তো চওড়া চওড়া নদী, এগুলোকেও কিন্তু আমি পলিগন দিয়ে ড্র করতে পারবো। তো এইখানে আরেকটা পলিগন ইউজ করে আমি রিভারটা ড্র করলাম। তো এইভাবে রাস্টার থেকে ভেক্টর হয়ে যাচ্ছে, কিন্তু ইমেজটা রাস্টার আর আমার আঁকাটা ভেক্টর। এই দেখো, পলিগন ইউজ করে আমি কিন্তু সব কটা ড্রেনেজ লাইন ড্র করে ফেলেছি। এই ড্রেনেজ লাইন যেগুলো স্যাটেলাইট ইমেজ, রাস্টার ইমেজ ছিল, সেগুলো ভেক্টর হয়ে গেছে। আরো ছিল, এইবারে এগুলো পলিগনের সাহায্যে করেছিলাম। এবার লাইন ফিচারের সাহায্যে আমি কুচবিহারের যত মেন রোড, রেল লাইন, সেগুলো ডিজিটাইজ করলাম। ডিজিটাইজ করার আরেক নাম হচ্ছে ভেক্টরাইজ। এবার এমন হতে পারে যে কোনো ব্লক হেডকোয়ার্টার বা কোনো ইন্ডাস্ট্রি বা কোনো একটা হসপিটাল বা স্কুল, এইগুলো যখন আমি শো করব, তখন সেগুলো আমি পয়েন্ট ফিচারের সাহায্যে শো করব। তো এখানে আমি কিছু পুলিশ স্টেশন, ব্লক হেডকোয়ার্টার শো করেছি ইউজিং পয়েন্ট। তাহলে আমার ভেক্টর ডেটা, এই যে রাস্টার ডেটা, টোপোশিটও একটা রাস্টার ডেটা হতে পারে, এই টোপোশিট থেকে আমি পলিগনের মাধ্যমে ব্লক বাউন্ডারি, পয়েন্টের মাধ্যমে ব্লক হেডকোয়ার্টার এবং লাইনের মাধ্যমে পুরো ট্রান্সপোর্ট নেটওয়ার্ক অফ কুচবিহার ডিস্ট্রিক্ট আমি তৈরি করলাম। তো এইটা আমি নতুন একটা ম্যাপ তৈরি করলাম রিয়েল টাইম একটা ডেটা থেকে, টোপোশিট থেকে, এবং দিস ইজ মাই ভেক্টর ডেটা because I have prepared the map in a computer GIS format. আর এই ম্যাপ গুলো কিন্তু আমার ইনফরমেশন, মানে আমি স্টোর করে রাখছি, ম্যানিপুলেট করব ফিউচারে, কালার এডিট আমি সব করতে পারবো এগুলো ইন GIS প্ল্যাটফর্ম।
এগুলো হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড ইমেজ। রিয়েল ওয়ার্ল্ড ইমেজে আমরা 3 ডাইমেনশনাল ভিউ পাই ল্যান্ডস্কেপে। এগুলো বলে ডিজিটাল এলিভেশন মডেল। এরম অনেক রকম হয়, এরম ঘোরে, রোটেট করে। হ্যাঁ, এগুলো থেকে পুরো সেই জায়গার টেরেনটা সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। আচ্ছা, স্প্যাশিয়াল ডেটার পর আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাট্রিবিউট ডেটা। অ্যাট্রিবিউট ডেটাতে আমরা এক্সপ্লেন করে যে কি কোয়ান্টিটি আছে। স্প্যাশিয়াল ডেটা থেকে আমরা একটা কোয়ালিটেটিভ ইনফরমেশন পাই, আর অ্যাট্রিবিউট ডেটা থেকে আমরা কোয়ান্টিটেটিভ ইনফরমেশন পাই। তোমরা হয়তো দেখবে সেন্সাসে বা এখানে যেরকম অ্যাট্রিবিউট টেবিল, এগুলো সেখানে কোনো একটা জায়গার একটা ব্লক, কুচবিহারেরই অনেকগুলো ব্লক, সেখানে প্রত্যেকটা ব্লকে কত মেল, কত ফিমেল এবং টোটাল পপুলেশন, ব্লক ওয়াইজ টোটাল পপুলেশন, এইগুলো আমরা কিন্তু কম্পিউটারে ফিড করেছি। কেন ফিড করেছি না, এগুলো থেকে আমরা ম্যাপ তৈরি করব বিভিন্ন ধরনের। সো অল দিস আর অ্যাট্রিবিউট ডেটাস। এগুলোকে অ্যাট্রিবিউট টেবিল বলে, রিলেশনাল টেবিল বলে, অনেক রকম নাম হয়। অ্যাট্রিবিউট ডেটা অনেক 3 রকম। একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা, নিউমেরিক ডেটা। এইগুলো যেরকম দেখালাম এগুলো স্ট্যাটিস্টিক্যাল ডেটা। আরো কিছু মাল্টিমিডিয়ার ফাইল টাইল যেগুলো আছে ওগুলো প্রিজার্ভড হয়, কিছু নড়ে 3 ডাইমেনশনাল জিফ এর মতো, সেইগুলোকে ব্লব ডেটা বলে। তাহলে এবার দেখাই যে একটা ম্যাপ যখন খুলছি, ধরো ড্রেনেজ ম্যাপটা খুলছি, সেই ড্রেনেজ ম্যাপের মধ্যে এই যে ব্লক বাউন্ডারি, রিভার্স, এগুলো হচ্ছে সব স্প্যাশিয়াল ডেটা। আর ধরো আমি একটা কোনো কিছুর ওপর ক্লিক করলাম, সাথে সাথে একটা টেবিল খুলে গেল। এখানে তুমি যাই কোনো ফিচারের উপর ক্লিক করবে, যখন সফটওয়্যারে কাজটা করবে, যখনই কোনো ইনফরমেশনের উপর ক্লিক করবে, সাথে সাথে কিন্তু একটা সেই সেই পার্টিকুলার ইনফরমেশনের একটা প্রপার্টি হয়, সেই লেয়ার প্রপার্টি বলে বা কোনো ফিচারের একটা ইনফরমেশন, সেইগুলো খুলে যায়। এটাই হচ্ছে অ্যাট্রিবিউট ডেটা। যেরকম তুমি হার্ড কপি অ্যাটলাসে তুমি নীল রংটা দেখে নিচে ইন্ডেক্সে যাও না, গিয়ে দেখো না লেজেন্ডে নীল রং মানে কি, সবুজ রং মানে কি, ব্রাউন রং মানে কি। তেমনই এই জিআইএস প্ল্যাটফর্মে মজাটা হচ্ছে তুমি ক্লিক করলেই তোমার ইনফরমেশনটা চলে আসবে। এখানে দেখো আরেকটা ড্রেনেজ ম্যাপ অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। এই ড্রেনেজ ম্যাপের মধ্যে এগুলো কিন্তু আমরা ডিজিটাইজ করেছি। হ্যাঁ, এটা ধরো ম্যাপ ইনফো প্রফেশনাল বলে একটা সফটওয়্যার ডিজিটাইজ করেছি। এখানে যেগুলো সিঙ্গেল লাইন স্ট্রিম টোপোশিটে ছিল সেগুলো আমরা লাইন ফিচার দিয়ে ডিজিটাইজ করেছি, আর যেগুলো ডাবল লাইন, বড় বড় নদী, তিস্তা, হ্যাঁ, এই তিস্তাটা আমরা যেরকম পলিগন ইউজ করে ডিজিটাইজ করেছি। যাই হোক, এই যাই করেছি এইগুলো সব ম্যাপ, হ্যাঁ, এগুলো জিওগ্রাফিক্যাল ফিচার শোয়িং সাম লোকেশন। সো অল দিস আর স্প্যাশিয়াল ডেটা। কিন্তু আমি যদি নদীর নাম জানতে চাই, নদীটা কত লম্বা, হ্যাঁ, কোন কোন ব্লকের ওপর দিয়ে যাচ্ছে, এইগুলো যদি জানতে চাই, বা এই নীল লাইনটা আদৌ কি, এটা কি, এটা ক্যানাল না রোড না রিভার, ক্লিক করলেই বলে দিচ্ছে যে দিস ইজ আ রিভার ওয়ে। হ্যাঁ, তো এইটা হচ্ছে তোমার অ্যাট্রিবিউট ডেটা। একইভাবে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপের ক্ষেত্রে ওই যে বিভিন্ন ধরনের টি গার্ডেন, ফরেস্ট, তারপরে সেটেলমেন্ট এরিয়া, all these are spatial data, and if you click on a particular tea garden, so it shows that this is a tea garden, and this is what is called attribute data. Spatial data map, attribute data হচ্ছে information about that point which comes in form of a table. আশা করি স্প্যাশিয়াল ডেটা আর অ্যাট্রিবিউট ডেটার মধ্যে কোনো কনফিউশন এই মুহূর্তে আর কারণ নেই। যদি থাকে অবশ্যই জিজ্ঞেস করানো, কারণ এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে লেয়ার কনসেপ্ট।
জিআইএস এর এটা একদম খুব ফান্ডামেন্টাল জিনিস। ধরো আবারও বলছি, এগুলো হাতে কলমে খুবই সোজা। হাতে তোমার কাছে একটা টোপোশিট আছে, মনে করো এই যে রিয়েল ওয়ার্ল্ড, এটা হচ্ছে একটা টোপোশিট। এইবার তোমাকে কি করতে হবে না, টোপোশিট থেকে কন্টুর গুলো তুলতে হবে। তুমি একটা ট্রেসিং পেপার নিলে, কন্টুর তুললে, এত ঘিচে 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 কন্টুর, তোমার পুরো ট্রেসিং পেপারটা কন্টুরে ভরে গেল। এবার ম্যাম বললেন তুমি কন্টুরের সাথে রোডের একটা কম্পারেটিভ স্টাডি করো। মানে যেই জায়গাগুলো স্লোপ বেশি সেখানে দেখা যাচ্ছে মেজর হাইওয়ে নেই, যেখানে স্লোপ সেখানে কি পায়ে চলার রাস্তা বা ট্র্যাকস আছে, আর যেখানে প্লেন ল্যান্ড সেখানে বড় বড় রাস্তা আছে, রেল লাইন আছে। হ্যাঁ, তাহলে প্রথমে এলিভেশন তোলার পর তোমার ট্রেসিং পেপারটা একদম পুরো ভরে গেল। আবার তুমি যদি সেখানে রাস্তা করো তাহলে তোমার কনফিউশন হতে পারে, তোমার ট্রেসিং পেপারটা নোংরা হয়ে যেতে পারে, ময়লা লাগতে পারে, একাধিক লাইনের কাটাকুটিতে তোমার সৌন্দর্য হানি হতে পারে, কতগুলো সমস্যা, সৌন্দর্য হানি, হ্যাঁ, ডার্টি হয়ে যেতে পারে, দেখতে কনফিউশন হতে পারে, হ্যাঁ, সেম কালার গুলিয়ে যেতে পারে, তুমি পেন দিয়ে করলে কোথাও ভুল হলে কারেকশন করতে পারবে না। তাই জন্য তুমি কি করলে, তুমি আর একটা ট্রেসিং পেপার নিলে, সেই আরেকটা ট্রেসিং পেপারে সেখানে শুধু রাস্তা তুলবে। এবার ম্যাম বললেন যে তুমি শোনো, এই রাস্তাগুলো আর এলিভেশনের সাথে আরো একটা জিনিস সম্পর্ক আছে। যেই জায়গাগুলো জঙ্গল দেখো সেই জায়গাগুলোয় মেন রোড, মেজর রোড সেরকম নেই, তাহলে তুমি জঙ্গলটাও তোলো। জঙ্গল, এরপরে তুমি ভাবছো তোমার তো মাথায় হাত পড়ে যাবে, তুমি যদি হার্ড কপিতে এই কাজগুলো করতে বসো তাহলেই বুঝতে পারবে তুমি একটা ট্রেসিং পেপারে কোনোদিন সব ফিচার গুলো তুলতে পারবে না, সেটা একটা বিচ্ছিরি, একটা জবরজং ব্যাপার হয়ে যায়। তোমাকে আলাদা আলাদা ট্রেসিং পেপারে তুলতে হবে। ঠিক জিআইএস এ এই সুবিধাটাই করে দিয়েছে। জিআইএস এ আমরা যখন ডিজিটাইজ করি তখন আলাদা আলাদা লেয়ারে করি, এবং আলাদা আলাদা লেয়ারে, কোনো লেয়ারে কন্টুর তুলে নিচ্ছি, একটা লেয়ারে ফরেস্ট তুলছি, একটা লেয়ারে বা অন্যান্য এগ্রিকালচার ল্যান্ড তুলছি, একটা লেয়ারে শুধু রোডস, হ্যাঁ, যত রকম রাস্তা সেগুলো তুলছি, একটা লেয়ারে বাউন্ডারি তুলছি, হ্যাঁ, সেইটা ব্লক বাউন্ডারি হতে পারে, ডিস্ট্রিক্ট বাউন্ডারি হতে পারে। তো এইভাবে আমরা বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন লেয়ারে তুলছি। দিস ইজ লেয়ার কনসেপ্ট ইন জিআইএস। করে একটা লেয়ার আরেকটা লেয়ারের উপর ফেলছি। এইখানে আমি তোমাদের একটা দেখাই কিভাবে আমরা আগের দিন তোমরা যে কাজটা করেছিলে, আশা করি এই স্যাটেলাইট ইমেজটা আগের দিন যেটা দেখেছিলে তোমাদের মনে আছে। এটা ওই রূপনারায়ণের পাড়ে পূর্ব মেদিনীপুরের একটা জায়গা, এবং এইখানে আমরা টোপোশিটটাও পেয়েছিলাম সেই জায়গার, এই যে রূপনারায়ণ রিভার, এবং এইগুলো হচ্ছে সব সেটেলমেন্ট এই টোপোশিটের মধ্যে দেখাচ্ছে। আর এইগুলো হচ্ছে এমব্যাঙ্কমেন্ট কাম রোড। আর এই যে গোলাপি জায়গাগুলো, এগুলো হচ্ছে রবি শস্য অঞ্চল। তা আগের দিন আমরা ইমেজ ইন্টারপ্রিটেশন করছিলাম যখন, ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ফিচার আইডেন্টিফাই করছিলাম যখন, তখন আমরা কি করেছিলাম না, এইখানে এই যে গোলাপি জায়গাগুলো ক্রপ ল্যান্ড, তারপর কারেন্ট ফ্যালো, তারপরে সেটেলমেন্ট, এই বড় বড় এইগুলো সেটেলমেন্ট, ভিলেজ অর্চার্ড বা হোমস্টে অর্চার্ড, তারপর ওয়াটার লকড এরিয়া এবং রিভার, এগুলো আইডেন্টিফাই করেছিলাম। তো কিন্তু এইবারে এইগুলো থেকে, এইগুলো ছিল তোমার রাস্টার ডেটা, এইবারে আমাকে কম্পিউটারে ম্যাপটা আঁকতে হবে। তো আমি লেয়ার ওয়ানে, মনে করো কিউজিআইএস এ, এই রবি ক্রপ অর্থাৎ এই গোলাপি জায়গাগুলো, এই গোলাপি জায়গাগুলো রবি ক্রপ এরিয়াটা একটা লেয়ারে করলাম। ট্রেসিং পেপারে হলে কি হতো, সবগুলো তোমরা একটাই ট্রেসিং পেপারে করে নিতে,
কিন্তু জিআইএস এটা অ্যাডভান্টেজ, জিআইএস এ আমরা আলাদা আলাদা লেয়ারে করব, অনেক কাজে লাগে। সব লেয়ারের বদলে এক একটা লেয়ার দিয়েও এক একটা থিমেটিক ম্যাপ হতে পারে। শুধু এগ্রিকালচারাল ক্রপ এরিয়া বলে একটা থিমেটিক ম্যাপ হতে পারে। এমনি সেই জন্য আমরা প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা করে রবি ক্রপ, লেয়ার টুতে রিভার্স করলাম, যতগুলো নদী ছোট বড় সব একটা জায়গায় রাখলাম, একটা জায়গায় করলাম শুধু সেটেলমেন্ট উইথ হোমস্টে অর্চার্ড, আরেকটা জায়গায় করলাম লেয়ার 4 এ শুধু ওয়াটার লকড এরিয়া, এটা একটু রংটা ভুল হয়ে গেছে। আর লেয়ার 5 এ করলাম রোড কাম এমব্যাঙ্কমেন্ট। এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা লেয়ারে করলাম এবং সব কটা লেয়ার আমি যখন একটার উপর একটা চাপিয়ে দিলাম তখন সেটা হয়ে গেল ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ। এইভাবে প্রত্যেকটা লেয়ারকে আমি আলাদা আলাদা করে রেখে দরকার মতো আমি চাইলে একটা সেটেলমেন্ট ম্যাপ করতে পারি, সেখানে শুধু সেটেলমেন্ট আর রিভার থাকতে পারে। আমি চাইলে একটা শুধু এগ্রিকালচারাল ম্যাপ করতে পারি, সেখানে রবি ক্রপ খারিফ ক্রপ কারেন্ট ফেলো আর রিভার থাকতে পারে। এবং চাইলে একটা পুরো শুধু ট্রান্সপোর্ট ম্যাপ করতে পারি, সেখানে শুধু রিভার আর রোড থাকতে পারে। তো আমি আলাদা আলাদা থিমেটিক ম্যাপ করতে পারি, কিন্তু আমার খাটনি একবারই হয়েছে, একবারই আমি ডিজিটাইজ করে রেখে দিয়েছি এবং ইচ্ছে মতো ডাটা বার করলাম আবার ঢোকালাম। বারবার ইউজ করতে পারবো আমি লেয়ার গুলোকে বিভিন্ন ম্যাপে। এটাই আমার হচ্ছে একটা মারাত্মক মারাত্মক বেনিফিট ফর ওভারলেইং টেকনিক অ্যান্ড লেয়ার কনসেপ্ট। তো এটা ছিল আমাদের ফার্স্ট পার্ট, যে আমরা জিআইএস এর বেসিক কনসেপ্ট, মানে জিআইএস ডেটা কেমন হয়, রাস্টার ডেটা, ভেক্টর ডেটা কি, এবং জিআইএস এর লেয়ার কনসেপ্ট, এগুলো সম্পর্কে আমরা একটু জানলাম। আর এবারে আমাদের আলোচনাটা হচ্ছে অ্যাপ্লিকেশন পার্ট। কিন্তু এইটা শুরু করার আগে আমি আবার একটু একটু 5 ব্রেক। মিনিট। হ্যাঁ, হ্যাঁ আমি বলতে যাচ্ছিলাম যে ম্যাম একটু ব্রেক নিয়ে নিন। তোমরাও 5 মিনিটসের ব্রেক নিয়ে নাও সকলে। আপনি জয়েন করলে আমরা আবার প্রসিড করবো, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা।
আচ্ছা, আমি তাহলে আবার শুরু করি। হ্যাঁ ম্যাম কোনো অসুবিধা নেই, শুরু করে দিন। বেশ, এবার আমরা দেখব জিআইএস এই যে কাজগুলো আমরা শিখবো বা শিখছি বা লোকজন করছে, এগুলো কোন কোন ফিল্ডে এই কাজগুলো ব্যবহার হয়। জিওগ্রাফিক্যাল রিসার্চের কোন দিকগুলো এই কাজগুলো দিয়ে করলে খুব ভালোভাবে এক্সপ্লেন করা যায় এবং একটু র্যাপিডলি কাজকর্ম করা যায়, অনেক সাইন্টিফিক, অনেক জুডিশিয়াস ফর্মে, হ্যাঁ, অনেক নিখুঁতভাবে বিভিন্ন ধরনের অ্যানালিসিস করা যায়, সেইগুলো একটু আমরা দেখব। প্রথমেই বলি, যেগুলো তোমরা আগে করেছো, এতদিন করছিলে, সেটা হচ্ছে কার্টোগ্রাম করা। বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল ডেটা যখন রিপ্রেজেন্ট করছিলে, পাইগ্রাফ, বার গ্রাফ, এগুলোও আমরা কিন্তু এই জিআইএস সফটওয়্যারের সাহায্যে করতে পারি। সেইটা একটু দেখে নিই কেমন হচ্ছে। এখানে যেরকম প্রপোর্শনাল পাইগ্রাফ আমরা দেখিয়েছি, যে রিলেশনাল টেবিলে এখানে ব্লক, মেল, ফিমেল, টোটাল পপুলেশন আছে, এবং এগুলো হয়তো তোমরা করেওছো। ব্লক ওয়াইজ মেল অ্যান্ড ফিমেল লিটারেট পপুলেশন ডিস্ট্রিবিউশন অফ কুচবিহার ডিস্ট্রিক্ট 2011 ডেটা দিয়ে আমরা এখানে করেছি। তো এটার সুবিধে হচ্ছে, এখানে আমি কালার কম্বিনেশন ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি। আমি আমার ম্যাপটা আরো খুব তাড়াতাড়ি সাজাতে গোজাতে পারি। এইগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। একবার তুমি হাতে এঁকে নিলে সেইখানে তোমার চেঞ্জ তো করতে পারবে না, আবার তোমাকে আরেকটা আঁকতে হবে। কিন্তু এখানে আমি কালার চেঞ্জ করে অনেক কুইকলি রিপ্রোডিউস করতে পারি। আমি একসাথে যতগুলো ইচ্ছে ততগুলো করতে পারি। এইগুলো হচ্ছে অ্যাডভান্টেজ, যে কারণে জিআইএস ছাড়া ফিউচারে আর লোকেরা ম্যানুয়ালি আর করতেই চাইবে না, সবাই জিআইএস প্ল্যাটফর্মেই করতে চাইবে। হ্যাঁ, বার গ্রাফ দেখানো হয়েছে, এবং এখানে যেরকম স্কেলটাও দেয়া যায়, স্কেল, ইন্ডেক্স, যা যা করণীয়। একবার শুধু বেস ম্যাপটা এঁকে নিতে হয়, ওই বেস ম্যাপটাই বারবার ইউজ করছি। আমি কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ব্লক ম্যাপ করিনি, এই একবারই আঁকা আছে, এটা দিয়েই ড্রেনেজ, এটা দিয়েই কার্টোগ্রাম, এটা দিয়েই ল্যান্ড ইউজ, সবই এটা দিয়েই হচ্ছে। কিন্তু তোমাদের যা যা দেখিয়েছি সেই একবারই কুচবিহারের ব্লক বাউন্ডারি ডিজিটাইজ করা হয়েছে, ওটা দিয়েই বারবার হচ্ছে। সো এইখানে অনেক কিন্তু ফাস্ট হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা। কোরোপ্লেথ ম্যাপ, এখানে পপুলেশন ডেনসিটি আমি দেখিয়েছি। পপুলেশন ডেনসিটি ক্যালকুলেট করে নেওয়া যায় ম্যানুয়ালি, কম্পিউটারেও সফটওয়্যারেও করা যায়, এবং ক্লাস করে, এবং বাই ডিফল্টও এসে যায়, নিজেরাও ক্যালকুলেট করা যায় কম্পিউটারে, এসেও যায় সফটওয়্যার গুলো, যে 3টে ক্লাস হলে ভালো হয়, 5টা ক্লাস হলে ভালো হয়। ওখান থেকেই বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদম বলে, এগুলো আগে থেকেই ফিট করে দেয়া থাকে, যার জন্য ওরা সাজেস্ট করে, তোমার সফটওয়্যারই সাজেস্ট করবে তুমি এখানে 3টে ক্লাস বেস্ট হবে, 5টা ক্লাস বেস্ট হবে, এই কারণে বেস্ট হবে। আগে ম্যানুয়ালি করলে তুমি জাস্টিফাই করতে, বোঝাতে হতো পরীক্ষার হলে, এখানে সেটার দরকার নেই, এখানে তুমি এমনি করে ফেলবে এবং তোমার খুব নিখুঁত হচ্ছে। সো এইগুলো ছিল বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল ডেটা রিপ্রেজেন্টেশন। এরপরে হচ্ছে আমরা দেখব বিভিন্ন ধরনের থিম্যাটিক ম্যাপ, যেগুলো স্যাটেলাইট ইমেজের জন্য ইমেজের সাহায্যে আমরা করে থাকি। জিওগ্রাফির সার্ভেতে মনে করো তোমাদের একটা সার্ভে হবে, এখন তো প্যান্ডেমিকের জন্য হলো না, কিন্তু আদারওয়াইজ জিওগ্রাফি অনার্স যখন পড়তে এসছো তখন জানো যে জিওগ্রাফি অনার্স মানেই হচ্ছে কোনো একটা জায়গা ফিল্ড ওয়ার্ক ইজ ভেরি ম্যান্ডেটরি। ফিল্ড ওয়ার্ক, ফিল্ড রিপোর্ট তৈরি করা, এবং কোনো
সেই ফিল্ড রিপোর্টে অবশ্যই তোমাদের সেই জায়গার যে জিওগ্রাফিক্যাল ফিচার্স গুলো অর্থাৎ ফিজিক্যাল এনভায়রনমেন্ট সেটা তোমাদের তুলে ধরতে হবে এবং ম্যাপের সাহায্যে তুলে ধরতে হবে। সো ম্যাপ ইজ আ ভেরি ফান্ডামেন্টাল জিনিস, যেটা জিওগ্রাফাররা ম্যাপ ছাড়া এক পাও চলতে পারে না। তো এইখানে সাহেবখালী বলে একটা জায়গা আছে হিঙ্গলগঞ্জ ব্লকে। সেই হিঙ্গলগঞ্জ ব্লকের একটা স্যাটেলাইট ইমেজ, এফসিসি ইমেজ। হ্যাঁ, এই এফসিসি ইমেজ থেকে ইন্টারপ্রিটেশন তোমরা আগের দিন দেখেছো। তো এই এফসিসি ইমেজ ইন্টারপ্রিটেশনের পর এই এফসিসি ইমেজের যে রিভার গুলো, এগুলো হচ্ছে রিভার, এই রিভার গুলো কিন্তু এইখানে আমরা ডিজিটাইজ করে তুলে এঁকে ফেলেছি। তাহলে তোমার আগের দিন একটা পার্ট শিখলে এবার জিআইএস এ আরেকটা পার্ট। এখানে তোমাদের এই ম্যাপ আঁকাগুলো করতে হবে। লেয়ার ক্রিয়েট করে একটা লেয়ারে, ড্রেনেজ লেয়ারে লাইনের সাহায্যে, পলিগনের সাহায্যে আমরা ড্রেনেজ ম্যাপটা ড্র করলাম। এবার ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপও করা যায়। ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপও করে এবং লিজেন্ড করে সুন্দর করে থিম্যাটিক ম্যাপ তৈরি হয়ে গেল। এবং যে কোনো থিম্যাটিক ম্যাপের একটা হেডিং হতে হবে লেজেন্ড, স্কেল, তারপর তলায় সোর্স। এই যে ল্যাটিচিউড লঙ্গিটিউড গুলো, নর্থ লাইন, এগুলো সবই সফটওয়্যারের সাহায্যে দেওয়া এবং খুব সুন্দর, দেখতেও কত সুন্দর লাগছে দেখো সফটওয়্যারটা। যদি এটা তো 1 ঘন্টার ক্লাসে বোঝানো সম্ভব না, এখানে আমি অ্যাপ্লিকেশন গুলো দেখাচ্ছি। তো এই অ্যাপ্লিকেশন গুলো তোমরা যদি শিখে নাও তাহলে তোমরা একই রকম ভাবে এরকমই সুন্দর সুন্দর ম্যাপ বানাতে পারবে। এগুলো কিন্তু তোমাদের মতোই, মানে আমার কলেজের তোমাদের 1 বছরের বড় দাদা দিদিদেরই করা, কাজেই তোমরা সবাই করতে পারবে। এটা হচ্ছে আরেকটা সেট অফ থিম্যাটিক ম্যাপ দেখাবো। এটা হচ্ছে তোমার কুবাই বলে একটা জায়গা, হচ্ছে কুবাই, পশ্চিম মেদিনীপুরে কুবাই নদী, কুবাই নদীর ওয়াটারশেড। এই কুবাই নদীটার শেপটা খুব মজার। তো এই কুবাই নদীর ওয়াটারশেডে চারদিকে শুধু জঙ্গল। এটা একটা ল্যান্ডস্যাট ইমেজ নভেম্বর মাসের। সেইখান থেকে এই ফরেস্ট ম্যাপিং করেছে জিআইএস প্ল্যাটফর্ম। এগুলো একদমই সেই কিউজিআইএস এর আগে যেগুলো ছিল 21st সেঞ্চুরি জিআইএস, সেই 21st সেঞ্চুরি জিআইএস এ করা। এখানে ডিগ্রেডেড ফরেস্ট, ডেন্স ফরেস্ট, রিভার, এইগুলোকে সব আইডেন্টিফাই করে ম্যাপিং করেছে। So this is a raster data. I remind you once again, and this is after vectorization, after digitization, this is the vector format of the data. এটা শুধু রিভার, শুধু রিভার। এটা জিওম্যাটিকা বলে একটা সফটওয়্যারে করা, ওই জন্য এটা আরেকটু, এই সফটওয়্যারের ক্যাপাসিটি একটু দামি সফটওয়্যার, ওই জন্য ম্যাপগুলো আরেকটু সুন্দর করে করা যায়। ল্যাটিচিউড লঙ্গিটিউড নর্থ লাইনে আরো অনেক অপশনস আছে, আরো ম্যাপগুলোকে সাজানো গোজানো যায়, সেগুলো করা। কন্টুর আরেকটা লেয়ারে, একটা লেয়ারে কন্টুর করা, একটা লেয়ারে ড্রেনেজ করা। এবার দুটো লেয়ারের ইনফরমেশন আমরা শুধু ওভারলে করেছি, করে কন্টুর ম্যাপ একটা তৈরি করেছি নিজেরা। এই যে ব্রাউন গুলো, এগুলো হচ্ছে কন্টুর ম্যাপ, আর ব্লুটা তো দেখেইছো আগেরটা, আগের লাইনে ব্লুটা রিভার। এই রিভারের ওপর কন্টুরটা ওভারলে করেছে। এবার এই কন্টুর ম্যাপ থেকে আমরা রিলেটিভ রিলিফও তৈরি করেছি। এটা হচ্ছে রিলিফ ম্যাপ। এই ডিপ হচ্ছে, ডিপ যে জায়গাটা সবচেয়ে ডিপ, এই জায়গাটা হচ্ছে 75 মিটারের বেশি। তারপরে 60 to 75 মিটার, 45 to 50 মিটার, এইভাবে বিভিন্ন এলিভেশন লেভেল গুলো দেখানো হয়েছে। তাহলে জিআইএস প্ল্যাটফর্মে খুব কুইকলি কিন্তু এই কাজগুলো হয়ে যায় এবং সুন্দর সুন্দর থিম্যাটিক ম্যাপ ইউজিং ওয়ান সিঙ্গল স্যাটেলাইট ইমেজ কিন্তু এগুলো সব হয়েছে ইউজিং আ জিআইএস সফটওয়্যার। জিআইএস ম্যাপে, জিআইএস প্ল্যাটফর্মে যেটা সুবিধে, যেটা মারাত্মক সুবিধে, সেটা হচ্ছে জেরক্স করতে গিয়ে তোমরা, ধরো তোমরা দুটো ম্যাপ পেলে দু জায়গার,
একটা হচ্ছে 1920 সালের ম্যাপ, একটা 1960 সালের ম্যাপ, একটা একটু ছোট অন্য স্কেলে মাইল স্কেলের ম্যাপ, একটা একটু বড়। তো এই সব ম্যাপ গুলো কিন্তু একই প্রজেকশনের আন্ডারে আনা যায়। একটা হচ্ছে বিদেশি ম্যাপ, তোমরা প্রজেকশন তো পড়েছো, সে একটা একটা হচ্ছে পলিগনিক প্রজেকশন, একটা মার্কেটার প্রজেকশন। হ্যাঁ, এই যে আলাদা আলাদা প্রজেকশনের জন্য ম্যাপের চেহারা আলাদা হয়, এগুলো তোমরা আগেই জানো। কোনো একটা জায়গা যদি দুরকম আলাদা প্রজেকশনে করো, তাহলে তার অ্যাপিয়ারেন্স স্লাইটলি চেঞ্জ হবে। কিন্তু জিআইএস প্ল্যাটফর্ম হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আলাদা আলাদা প্রজেকশনের জিনিস সব কমন প্রজেকশনে নিয়ে আসা যায়। এইটার ফলে আমার কাজটা অনেক নিখুঁত হয়ে যায়। জিওগ্রাফিক্যাল হায়ার স্টাডিজে দিস ইজ মাস্ট, যে আমি কত নিখুঁত ভাবে আমি ইনফরমেশনটা দিচ্ছি। মনে করো একটা আইল্যান্ড, এখানে তোমরা এই যে ইয়াস হয়েছে, তার এই ইয়াস হওয়ার ফলে তোমরা সাগরদ্বীপ আর ঘোড়ামারা এই দুটো আইল্যান্ডের নাম অনেকেই জানো। তো এই ঘোড়ামারা দ্বীপটা হচ্ছে আমরা বলি ভ্যানিশিং আইল্যান্ড, অর্থাৎ বিগত 30 বছর ধরে দেখা যাচ্ছে এই আইল্যান্ডটা আস্তে আস্তে ক্ষয়ে ছোট হয়ে যাচ্ছে। তো আমরা এখানে জিআইএস প্ল্যাটফর্মে বিভিন্ন আলাদা সময়ের অনেক পুরনো একটা 1967 টোপোশিট, তারপরে আর কোনো ম্যাপই নেই ওই জায়গার, তাই জন্য আমরা ল্যান্ডস্যাট থেকে 1986 একটা ইমেজ ডাউনলোড করলাম। এবং প্যান ইমেজ 1986 না, তোমার ভালো ইমেজ একমাত্র আমেরিকার এই ল্যান্ডস্যাট ইমেজই ছিল, তখন ব্ল্যাক এন্ড হোয়াইট, প্যান ক্রোম্যাটিক, কালার্ড ইমেজ তখনও আসেনি, ওটা এলো 90-এর দশকে। তারপরে আমরা এই কাজটা অনেকদিন আগেই করা হয়েছিল, সেই সময় 2004-এ IRS 1D লিস্ট 3 ইমেজ সেইটা ডাউনলোড করা হলো। এটার প্রজেকশন আলাদা, এটার প্রজেকশন আলাদা, এগুলো সব কমন প্রজেকশনে এনে আমরা দেখলাম যে এই যে 67-এর পলিগনিক প্রজেকশন, এগুলো USGS প্রজেকশন, হ্যাঁ এইগুলো সব কমন প্রজেকশনে এনে জিআইএস প্ল্যাটফর্মে এইখানের যে বাউন্ডারিটা, এটার উপর আমরা ওভারলে করলাম, করে দেখলাম যে এই জায়গাটা কতটা ক্ষয়ে গেছে। তারপরে আবার 2004-এর ইমেজটা আনলাম। এবার 2004-এর ইমেজটা আনার পর তার উপর 86 আর 67, এবার বোঝা যাচ্ছে কিভাবে ট্রেন্ড অফ ইরোশন, এই দিকটা বেশি ক্ষয়ে যাচ্ছে, এই দিকটা বেশি ক্ষয়ে যাচ্ছে, এই দিকটা অত ক্ষয়ছে না। ট্রেন্ড অফ ইরোশন বুঝতে পারলাম, হ্যাঁ কতটা অ্যামাউন্ট অফ ইরোশন বুঝতে পারলাম। এইগুলোর জন্য ছোট ছোট ওভারলে অ্যানালিসিস করলাম, 3টে ভেক্টর 3টে লেয়ারের টাইপ করেছি। একটা 67-এর, এটা 67, এটা 1986, এটা 2004, 3টে সময় 3টে ভেক্টর 3টে লেয়ারে করলাম। এইবারে করে এই 3টে লেয়ারকে আমরা পরপর রাখলাম। এই ম্যাপটা ধরো আমরা তৈরি করলাম। এই ম্যাপটা তৈরি করার ফলে আমরা কোনো একটা জায়গার ট্রেন্ড অফ ইরোশন বুঝতে পারছি, কতটা চেঞ্জ হয়েছে সেটা বুঝতে পারছি, আগে কত এরিয়া ছিল এখন কত এরিয়া হলো বুঝতে পারছি। তো এইভাবে অনেক জিওগ্রাফিক্যাল রিসার্চ করা যায়। আরো দেখো, এইটা হচ্ছে সাগর আইল্যান্ডের সাদার্ন পার্ট। এইখানেও আমরা কিন্তু এই যে টেম্পোরাল ডেটা বলছি, টেম্পোরাল ডেটা মানে টাইম সিরিজ ডেটা, চেঞ্জ ডিটেকশন অফ শোর লাইন, অর্থাৎ এই শোর লাইনও কিন্তু ইরোড করছে। যেমন আইল্যান্ড ইরোড করছে, কোন একটা বড় আইল্যান্ডের যে শোর লাইন, সেটাও কিন্তু কিভাবে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে সেইটার উপর একটা কাজ। এখানে টেম্পোরাল ডেটা কালেক্ট করেছি। এই টেম্পোরাল ডেটা মানে বিভিন্ন টাইম ফ্রেমের ডেটা, 1904, 1922, 1967, 2002, এই আলাদা আলাদা সময়ের স্যাটেলাইট ইমেজ আর তোমার টোপোশিট আছে, স্যাটেলাইট ইমেজ আছে, পুলিশ স্টেশন ম্যাপ আছে, সেগুলো সব আলাদা স্কেল, আলাদা প্রজেকশন, সবগুলো কমন প্রজেকশনে এনে এগুলো সব খুব ছোট ছোট জিনিস, এগুলো সফটওয়্যার চালাতে শুরু করলেই এগুলো শিখতে হয়, শেখাও হয়ে যায়। তো এগুলো শেখার পরেই কিন্তু এই কাজগুলো করা যায়।
এবং এখানে দেখো কিভাবে বোঝা যাচ্ছে, যখন এই শুধু ভেক্টর লেয়ার গুলো একটার উপর একটা ওভারলে করলাম ডিজিটাইজ করার পর, তখন দেখা যাচ্ছে এই যে ব্লু লাইনটা হচ্ছে 2004-এর, আর এইটা হচ্ছে সবচেয়ে পুরনো 1904-এর। তো প্রায় 90 বছরে কত বড় অঞ্চল, এবং এটার এরিয়াও ক্যালকুলেট করা যায়, এই কতটা অঞ্চল ক্ষয়ে গেছে, এই যে কতটা ক্ষয়ে যাচ্ছে, কতটা চেঞ্জ হচ্ছে, এগুলো কিন্তু আমরা জিআইএস এ খুব ভালোভাবে দেখাতে পারি। আর এই কাজগুলো কিন্তু গভর্নমেন্টও করে, যেটা বলার কথা। তোমাদের এই কাজগুলো শিখিয়ে কি লাভ? তোমরা এইটা টেকনোলজিটা শেখার পাশাপাশি তোমাদের কিন্তু এটাতে দারুণ কেরিয়ার অ্যাডভান্সমেন্ট হবে। গভর্নমেন্ট প্ল্যানিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট, এখানে সবই কিন্তু বড় বড় ফান্ডেড প্রজেক্ট চলছে অন ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। এই এখন তো আরো বেশি করে নতুন হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আমাদের উপকূল অঞ্চলে বিভিন্ন ছোট ছোট দ্বীপ, সেগুলো অবলুপ্ত হয়ে যাবে কি যাবে না, কে বেশি ভালনারেবল কে কম ভালনারেবল, এর ওপর কিন্তু সারা পৃথিবীতে না, সারা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গেও অনেক টাকা ইনভেস্ট হচ্ছে এগুলোর ওপর আরো রিসার্চ যাতে করে ছেলেমেয়েরা। এবং সেই জন্যেই এইরকম লোক চাইছে যারা এই ধরনের ম্যাপ গুলো করতে পারে, তাদের নেওয়া হচ্ছে প্রজেক্টে, নিয়ে তাদের সাহায্যে এই ধরনের বড় বড় ম্যাপিং হচ্ছে। তোমরা যদি এগুলো ভালো করে শেখো, তোমরা এমএসসি পাশ করার সাথে সাথে কিন্তু চাকরি একটা পাকা বাধা। বিভিন্ন রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে, প্রজেক্ট সায়েন্টিস্ট হিসেবে, রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় জব পেতে পারো। এখানে দেখো আরো একটা জিনিস, বিভিন্ন ধরনের সারফেস, শুধু কোস্ট লাইন নয়, সারফেস ওয়াটার চেঞ্জও হচ্ছে অনেক জায়গায়। এর জন্য গভর্নমেন্টের প্ল্যানিং ডেভেলপমেন্ট সেল, তারপরে ইরিগেশন ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, সারফেস ওয়াটার ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, এরা সবাই কাজ করছে যে আমাদের যে রিভার কোর্স, এই যে ভাগীরথী, এই রিভার কোর্সের মধ্যে কি কোনো চেঞ্জ হচ্ছে? কোনো রিভার আস্তে আস্তে দেখা যাচ্ছে যে অক্সবোর লেক হয়ে গেছে। কেন অক্সবোর লেক হয়ে গেছে? না, ডেল্টা বিল্ডিং প্রসেসটা তো আস্তে আস্তে থেমে যাচ্ছে। তো এই যে জায়গাগুলো মরিবান ডেল্টা, অর্থাৎ মৃতপ্রায় বদ্বীপ, যে জায়গাগুলো, যে জায়গা নদিয়া, কিছু বর্ধমানের কিছু অংশ, মালদা, মুর্শিদাবাদ, এই জায়গাগুলোতে আর নদীগুলো বিভিন্ন আগে অনেক বড় বড় মিয়েন্ডার করে করে যেত, এখন সেই মিয়েন্ডার করে আর যায় না। দেখা যাচ্ছে তারা নদীর দুপাশে প্রচুর অক্সবোর লেক ফর্ম করেছে। এইখানে তার একটা উদাহরণ, এটা হচ্ছে তোমার ভাগীরথীর পাড়ে পূর্বস্থলী, বর্ধমানে পূর্বস্থলী বলে একটি জায়গা আছে, নদিয়া আর তোমার বর্ধমান, এর মধ্যে দিয়ে যখন ভাগীরথী নদী যাচ্ছিল, তখন এই ভাগীরথী নদীর এই যে গাঢ় নীল লাইনটা, এটা হচ্ছে তোমার 1921 থেকে 1960 সাল, এই সময়টা ভাগীরথী এইভাবে যাচ্ছিল। এবং তারপরে 1960 সালের পরবর্তীকালে তোমার 70, 80, 90-এর দশক থেকে এই জায়গাটায় আস্তে আস্তে এই মিয়েন্ডার থেকে অক্সবোর লেক হওয়া তৈরি করে। এবং 2000 সাল, 90-এর পরবর্তী সময়ের যে স্যাটেলাইট ইমেজ, সেখানে দেখা যায় যে এখানে আর কিন্তু রিভার সম্পূর্ণভাবে এই অক্সবোর লেকটাকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে, আর এইখানে রয়ে গেছে পূর্বস্থলী, চুপির চর বলে একটা খুব বিখ্যাত অক্সবোর লেক। এই ব্লু লাইনটা হচ্ছে একটা বিখ্যাত অক্সবোর লেক, চুপির চর, আর এই বড়টা হচ্ছে রিভার ভাগীরথী। তো এই যে চেঞ্জটা তুমি দেখলে, যে চেঞ্জ ডিটেকশন অফ রিভার কোর্স অ্যান্ড ফর্মেশন অফ অক্সবোর লেক, এটা তোমার চোখের সামনে কত ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কিভাবে একটা ওয়েটল্যান্ড ইভলভ করলো এবং এই ওয়েটল্যান্ডটা কিভাবে ডিকে করে যাচ্ছে। হ্যাঁ, তো এই জিআইএস প্ল্যাটফর্মটা যদি না থাকতো, তাহলে এত কিন্তু তোমার ভিজুয়াল যে ট্রিটটা, এটা পেতাম না আমরা। এখানে দেখো আরো অনেক রকম ছোট ছোট কাজ হয় এখানে। এই যে অক্সবোর লেকটা ফর্ম করেছে, আমি যেরকম এক ঝলকে দেখালাম, এটা আমি কিন্তু
অনেকগুলো ম্যাপের সাহায্যে দেখাচ্ছি, অনেকগুলো লেয়ার করেছি এবং 1921-এর একটা লেয়ার করেছি, 1967-র আরেকটা লেয়ার করেছি, 2000 সালের একটা লেয়ার করেছি, 2014 সালের একটা লেয়ার করেছি এবং সব লেয়ার গুলো একটার উপর একটা রেখে একটা ম্যাপের উপর রেখেছি এবং একটু একটু করে মানে প্রত্যেক বছরে কতটা চেঞ্জ হচ্ছে এটাও কিন্তু আমি ভেক্টর গুলো ডিজিটাইজ করে ওভারলে করে করে এই চেঞ্জ গুলো ডেপিক্ট করছি, করে এটাই বুঝছি যে নদীটা ভীষণ ভাবে ওই ঘড়ির পেন্ডুলাম যেভাবে অসিলেট করে এইভাবে অসিলেট করছিল, তারপর এখন স্ট্রেট হয়ে বেরিয়ে গেছে। আগে আঁকা বাঁকা কোর্সের মধ্যে দিয়ে যাচ্ছিল, এখন স্ট্রেট কোর্স চলে যাচ্ছে। আর আঁকা বাঁকা যে মেন্ডার গুলো সেগুলো একটা অক্সফোর্ড লেক এখানে, একটা অক্সফোর্ড লেক এখানে, এরকম সব চারিদিকে ছড়িয়ে পড়ে যাচ্ছে। এবার এই অক্সফোর্ড লেক হয়েছে, মিয়েন্ডার থেকে অক্সফোর্ড লেক হয়েছে, এখানেই ব্যাপারটা থেমে থাকেনি। আরো আমরা জিআইএস প্ল্যাটফর্মে আরো নানান রকম কাজ দেখানো যায়, সেটা হচ্ছে এবং গভর্নমেন্ট ডিপার্টমেন্ট গুলোর কাজই এখন এই যে আমাদের যত সারফেস ওয়াটার রিসোর্স সেগুলো কি সব ঠিক আছে না সেগুলো আস্তে আস্তে ডিকে হয়ে যাচ্ছে, কারণ পপুলেশন বাড়ছে, বিভিন্ন গ্রামে এখন সব ছোট ছোট পুকুর, তারপরে তোমার নদী নালা পুকুর, তারপরে ওপর দিয়ে বুঝিয়ে চাষবাস হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, যার ফলে যত ওয়েটল্যান্ড গুলো আছে না, তারপরে এই যত বিল যেটাকে আমরা বলি, বিল গুলো বুঝিয়ে ফেলে লোক চাষ করছে, বিলের ওপর দিয়ে লোক রাস্তা করে দিয়েছে। কিন্তু এই এই বিল গুলো খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আমাদের বায়োডাইভার্সিটি প্রিজার্ভেশনের জন্য এই বিল গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিল গুলোর যাতে রেগুলার মনিটরিং করা যায় তার জন্যও কিন্তু জিআইএস প্ল্যাটফর্মে অনেক রিসার্চ চলছে। এইখানে দেখো কৃষ্ণনগরে একটা হাঁসডাঙ্গা বিল আছে এবং এই হাঁসডাঙ্গা বিল আমরা 67-এর, এটা 67-এর ভেক্টর, আর তারপরে হচ্ছে 2014-এ এই নীল যে জলটা এটা 2014-র জল, আর এটা হচ্ছে 67-এ যে জায়গাটা ছিল সেই জায়গাটা এখন মানে চাষবাস হয়। এখানে শেপটা তুমি দেখতে পাচ্ছ এরকম, কিন্তু এখন এখানে চাষবাস হয়। এটা আরো পরে 2019-এ এই নীল জায়গাটা আরো ছোট হয়ে গেছে 2019-এ। 5 বছর অন্তর অন্তর গেলেই দেখতে পাচ্ছি আমরা যে ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। তো এইখানে কতটা টোটাল এরিয়া ডিকে করেছে যে 31.15, এই এত পার্সেন্ট এরিয়া ডিকে করেছে এবং 1967-এর এরিয়া আর 2019-এর এরিয়া। তো এইভাবে আমরা কিন্তু এগুলো জিআইএস প্ল্যাটফর্মে খুব কুইকলি ডেটাগুলো আমরা প্রসেস করতে পারছি। এটা হচ্ছে আরো একটা জিআইএস এর একটা খুব ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন যেগুলো মিউনিসিপ্যালিটিতে এখন হচ্ছে আরবান এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট করার জন্য। এইখানে আমরা দেখছি কলকাতার ওয়ার্ড ম্যাপ, এই ওয়ার্ড নাম্বার 19 আর 20 এই দুটো ওয়ার্ডকে আমরা বেছে নিয়েছি। এই দুটো ওয়ার্ডের মধ্যে কত পার্সেন্ট গ্রিনারি আছে, এটা মিউনিসিপ্যালিটিরও কাজ। এখন শুধু জিওগ্রাফিতে যে রিসার্চ হচ্ছে তা নয়, জিওগ্রাফারদের মিউনিসিপ্যালিটিতে ডেকে নিয়ে যাচ্ছে এবং ওরা সব এরকম সফটওয়্যার কিনেছে, কিনে বলছে আমাদেরও এগুলো শিখিয়ে দিন, ওরাও ট্রেনিং নিচ্ছে এবং বলছে যে আমরাও এই কাজগুলো তো আমাদের মনিটর করতে হয়, তো আমাদের কেউ গাছ কেটে ফেলছে বিভিন্ন জায়গায়, সব অনেক সময় দেখো তো ঝড়ের আগে পরে অনেক সব গাছ পড়ে যায়, তারপরে এমনিও লোক বিভিন্ন কারণে গাছ কেটে ফেলে। তো সেইগুলো যাতে বন্ধ করার জন্য মিউনিসিপ্যালিটি থেকেও উদ্যোগ নেওয়া হয় যাতে গ্রিনারিটা কত পার্সেন্ট সেটা বোঝার এবং সেটাকে মনিটর করা। তো এইখানে প্রথমে স্যাটেলাইট ইমেজ থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে লাল জায়গাগুলো হচ্ছে ভেজিটেশন, এই ভেজিটেশন গুলো ডিজিটাইজ করা হয়েছে।
ভেজিটেশন গুলো ডিজিটাইজ করে এই ম্যাপটা তৈরি করা হয়েছে। এবং দেখা যাচ্ছে খুবই সামান্য, মাত্র পুরো ওয়ার্ডের এরিয়ার মাত্র 10% হচ্ছে গ্রিনারি। তো মিনিমাম 25% গ্রিনারি হতে হবে, কিন্তু আছে 10%। তো এইভাবে আর কোথায় কি গাছ লাগানো যেতে পারে তার যে পরিকল্পনা, সেইটা কিন্তু এইভাবেই নেওয়া হচ্ছে। আরো একটা জিআইএস এর অ্যাপ্লিকেশন হচ্ছে ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টও কিন্তু জিআইএস টুলস ইউজ করে, বিদেশে তো প্রচুরই, আমাদের দেশেও বেশ কিছু জায়গায় এখন এই ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ইনভেন্টারি করছে। ওরা ইনভেন্টারি মানে ওদের কাছে সব রেকর্ড থাকবে, যে কত কোথায় কি রাস্তা, কোন রাস্তাকে চওড়া করতে হবে, কোন রাস্তা কটা বাই লেন, কটা লেন, কটা রোড। হ্যাঁ, এগুলো ইমেজ থেকে এগুলো ম্যাপিং করা হচ্ছে জিআইএস প্ল্যাটফর্মে। এবং ArcGIS, ম্যাপ ইনফো এইসব সফটওয়্যারের সাহায্যে এগুলো ম্যাপিং করা হচ্ছে। ওই একই ওয়ার্ডে দেখাচ্ছি, এই ওয়ার্ড বাউন্ডারিটা প্রথমে এখানে আইডেন্টিফাই করেছে 19-20 ওয়ার্ড বাউন্ডারি। এবং এই ওয়ার্ড বাউন্ডারির মধ্যে তোমার প্রত্যেকটা মেন রোড, লেন, বাই লেন, এগুলো কিন্তু মার্ক করা হয়েছে। এবং মার্ক করে একটা থিম্যাটিক ম্যাপ, যেগুলো দেখছিলে রোড টাইপ, এরকম থিম্যাটিক ম্যাপ করে রাখা হচ্ছে। তো এইগুলো বুঝতেই পারছো খুব ইউজফুল ইনফরমেশন। আর এই ইউজফুল ইনফরমেশন গুলো ধরো এরকম হলো যে এই যে কিছু কিছু রাস্তা, এই রাস্তাগুলোকে আরো বাঁধানো হলো, ছোট রাস্তা সেগুলোকে বড় করা হলো। পরবর্তীকালে এই ম্যাপটা খুলে শুধু তার স্ট্যাটাসটা একটু চেঞ্জ করে দেওয়া হবে, হয়তো ব্রাউন রাস্তা মানে কাঁচা রাস্তা, সেটা পাকা রাস্তা যখন হলো বা চওড়া যখন হলো সেটার কালার হবে লাল। তো যেগুলো বদলাবে সেখানে এগুলো সামান্য একটু এডিট করে নিয়ে কালার স্ট্যাটাসটা চেঞ্জ করে দিলেই এইগুলো কিন্তু আবার আপডেট হয়ে যাবে, আপগ্রেড হয়ে যাবে। তো এটা একটা দারুণ বেনিফিট। আমি যখন আবার 5 বছর বাদে আবার যখন এই ম্যাপ গুলোকে আবার নতুন করে সাজাবো, তখন আমার বেশি খরচা হবে না, বেশি টাইমও যাবে না, শুধু যেই জায়গাগুলো বদলাতে হবে ওইটুকু জায়গায় আমি বদলে নেব। ওই জন্য পুরো জিনিসটা এখন গভর্নমেন্টের এম হচ্ছে, টার্গেট হচ্ছে সবকিছু সফট কপিতে করা, যাতে টাইম টু টাইম সেটাকে আপডেট করতে পারে, আপগ্রেড করতে পারে, আপডেট করতে পারে। আর কারা করবে এই আপগ্রেড আর আপডেট? তোমাদের মতো স্টুডেন্টরা যারা পাশ করে বেরোবে, এগুলো শিখে বেরোবে, তারা এই কাজগুলো করবে। এবার দেখো আরেকটা খুব কাজের জায়গা, এইগুলো ইন্ডাস্ট্রিয়াল সাইটিং এর জন্য কিভাবে জিআইএস লেয়ার কনসেপ্টটাকে ইউজ করা হচ্ছে। এই ইন্ডাস্ট্রিয়াল সাইটিং এর জন্য আমরা জানি যে ল্যান্ড ইজ এ ভেরি এসেনশিয়াল। মানে কোনো একটা জেলায় আমি ইন্ডাস্ট্রি করতে যাব, তো আমার ল্যান্ড অ্যাভেলেবিলিটি আমার কাছে একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। এখানে দেখা যাচ্ছে যে এই জলপাইগুড়ি জেলাতে 3টে জায়গায় ল্যান্ড আছে, যেখানে গভর্নমেন্টের ল্যান্ড আছে, যেখানে ইন্ডাস্ট্রি করা যেতে পারে। কিন্তু ল্যান্ড এখন পলিউশন কন্ট্রোল বোর্ড, সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী পলিউশন কন্ট্রোল বোর্ডও খুব ইম্পর্টেন্ট রেগুলেটরি অথরিটি, তারা বলছে যে কোনো জায়গায় ইন্ডাস্ট্রি করা যেতে পারবে না। ইন্ডাস্ট্রিকে এনভায়রনমেন্টালি কম্প্যাটেবল হতে হবে। তোমাকে তোমাদের ইআইএ করতে হয়, ইআই এর অনেক নিয়ম আছে, সেইটা প্রাকৃতিক ভারসাম্য, সেই জায়গার কোনো একটা জায়গা যদি এনভায়রনমেন্টালি সেন্সিটিভ হয় বা ডাবল ক্রপ ল্যান্ড হয় বা ফ্লাড প্রোন এরিয়া হয়, তাহলে সেখানে ইন্ডাস্ট্রি করা যেতে পারবে না, ফরেস্ট হলে ইন্ডাস্ট্রি হবে না, এরকম অনেক সব রেগুলেশনস আছে, নিয়ম আছে। তাহলে কি করব? তাহলে গভর্নমেন্টের ল্যান্ড থাকলেই তো হবে না, আমাকে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপটা এর উপর দেখতে হবে। সেই জন্য ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপটা এর উপর ফেলা হলো। ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপের মধ্যে গভর্নমেন্টের ল্যান্ড গুলো, যেগুলো ইন্ডাস্ট্রির জন্য গভর্নমেন্ট ভেবেছিল, সেইগুলো ওভারলে করে দেখা হচ্ছে। এখানে
হচ্ছে এখানে এইটা ওভারলে করার পর বুঝতে পারছি আমরা যে কিছু কিছু জায়গা আছে যেগুলো হয়তো ফরেস্ট, কিছু কিছু জায়গা আছে হয়তো টি গার্ডেন, কিছু কিছু জায়গা আছে হয়তো ডাবল ক্রপ এরিয়া। তাহলে সেই জায়গাতে ইন্ডাস্ট্রি হবে না। ইন্ডাস্ট্রি হতে পারে মনোক্রপড, কারেন্ট ফ্যালো, হ্যাঁ, এইসব জোন। তাহলে কিছু কিছু জায়গা বাদ যাবে আর কিছু কিছু জায়গা পড়ে থাকবে। পড়ে থাকা জায়গা মানে যেখানে আমি ইন্ডাস্ট্রি করতে পারবো, সেই পড়ে থাকা জায়গার মধ্যে আমাকে এরপরে দেখতে হবে সেখানে রাস্তাঘাট আছে কিনা, পাওয়ার সাপ্লাই আছে কিনা, কোনো র মেটেরিয়াল আছে কিনা। এই অ্যাভেলেবেল এরিয়ার মধ্যে আমাকে রোডের যে লেয়ারটা, সেই রোডের লেয়ারটা আমি ফেললাম। এরপরে আমি দেখছি সেইখানে পাওয়ারের কোনো পাওয়ার সাপ্লাই এর জন্য কোনো সাবস্টেশন আছে কিনা। তো পাওয়ার সাপ্লাই এর সাবস্টেশনের ইনফরমেশন গুলো ফেললাম। এবং আরো অনেক সময় নতুন রাস্তা হয় যেটাকে বলে ট্রান্সপোর্ট করিডোর। সেই নতুন রাস্তাঘাট, তার কি প্ল্যানিং আছে, ফিউচারে কোন দিক দিয়ে কোন দিকে রাস্তা হবে, সেইগুলো একটু স্টাডি করলাম। স্টাডি করার পর র মেটেরিয়াল অ্যাভেলেবিলিটি, সেগুলো নোট করা। এগুলো সব বিভিন্ন লেয়ারে আছে, কিন্তু লেয়ার গুলোকে স্টাডি করা হচ্ছে ভেক্টর করে জিআইএস প্ল্যাটফর্মে। বিভিন্ন লেয়ারে এই ডেটাগুলোকে 30-40 রকম ডেটা, এগুলো কিন্তু যারা প্ল্যানার তাদের কাজ হচ্ছে এইগুলো করা 1 বছর ধরে, বিভিন্ন জেলা ভিত্তিক এগুলো হয়। পলিউশন কন্ট্রোল বোর্ড করছে এই প্রজেক্ট গুলো, জার্মানি থেকে ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড প্রজেক্ট। বিগত 15 বছর ধরে এই রিসার্চ গুলো ওয়েস্ট বেঙ্গলেও হচ্ছে। এবং এই এই ডকুমেন্টেশনের ভিত্তিতেই নতুন করে ইন্ডাস্ট্রি গুলো আস্তে আস্তে র্যাঙ্কিং ম্যাট্রিক্স হয় করে, কোন জায়গাটা ওয়েটেজ সবচেয়ে বেশি সব দিক দিয়ে যোগ্য, অর্থাৎ পরিবেশকেও বাঁচালাম, প্লাস ইনফ্রাস্ট্রাকচারও আছে, র মেটেরিয়ালও আছে, এই সবটা মিলিয়ে কোন জায়গাটা সবচেয়ে বেশি যোগ্য, সেই জায়গাটার উপরে ইন্ডাস্ট্রি ফাইনালি হবে। আরেকটা লাস্ট দেখাই, এটা আগে দেখাতে ভুলে গেছিলাম। এটা হচ্ছে জিআইএস প্ল্যাটফর্মে এগুলো তোমাদের দারুণ একটা ডিজিটাল এলিভেশন মডেল। এই ডিজিটাল এলিভেশন মডেল যেরকম কন্ট্যুর দিয়ে করা যায়, তেমনি কোনো একটা জায়গার সারফেস টেম্পারেচার দিয়েও করা যায়। অর্থাৎ এই যে ইমেজটা, এটা হয়তো তোমরা আগের দিন দেখেছো গড়বেতার গনগনির ডাঙা। এই গনগনির ডাঙায় তোমার বেয়ার ল্যাটেরাইট এবং সূর্যের আলো পড়লে এই জায়গাটা এত গরম যে কি বলবো। তো এইখানে আমরা একটা সারফেস টেম্পারেচারের উপর একটা গ্রাফ তো হয়, সারফেস টেম্পারেচার স্যাটেলাইট ইমেজ থেকেই একটা থার্মাল ব্যান্ড হয়, ল্যান্ডসেট ইমেজের থার্মাল ব্যান্ডে প্রত্যেকটা জায়গার কতটা সারফেস টেম্পারেচার তার ভ্যালু দেয়। সেই ভ্যালুটা দিয়ে আমরা কি করেছি, একটা 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন পুরো এরিয়ায় কোন জায়গাটা কত গরম, এই যে ভ্যালি, এই জায়গাগুলো কম গরম, কিন্তু আপল্যান্ড ল্যাটেরাইটের মাথায় জঙ্গল নেই, বেয়ার ল্যাটেরিটিক আপল্যান্ড এবং ভেরি হট, পুরুলিয়ার পাহাড়গুলোর মতো। পশ্চিম মেদিনীপুরেও এরকম আছে ছোট ছোট ল্যাটেরিটিক আপল্যান্ড, বেয়ার যেহেতু ভেরি হট। আর এইখানে নদী আছে, এখানে ঠান্ডা, নদীর পাশে ভ্যালি গুলো অপেক্ষাকৃত কম গরম, বাট দিজ আর হট ল্যাটেরিটিক আপল্যান্ডস। তার একটা 3 ডাইমেনশনাল মডেল ইউজিং জিআইএস সফটওয়্যার। তো এইরকম অনেক খুব সুন্দর সুন্দর মডেলিং তোমরা করতে পারবে, থিমেটিক ম্যাপিং করতে পারবে, কার্টোগ্রাফিক অ্যানালিসিস করতে পারবে ইউজিং your GIS knowledge. So thank you very much, অরিজিতা, আজকে এই অবধি। থ্যাঙ্কস আ লট ম্যাম, থ্যাঙ্কস ফর দিস ইনফরমেটিভ সেশন। সবাই আমরা ভীষণ থ্যাঙ্কফুল এবং বিশ্বাস করুন আমাদের পক্ষে খুব হেল্পফুল হলো জিনিসগুলো। আমি স্টুডেন্টদের আগের দিনও রিকোয়েস্ট করেছিলাম তোমাদের ম্যাডামের কাছে যদি কোনো কোয়েশ্চেন থাকে
প্লিজ তোমরা প্রসিড করো, জিজ্ঞাসা করতে পারো ম্যাডামকে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ বলতে পারো সবাই, আরো কিছু কোয়েশ্চেন থাকলে বলতে পারো। ওদের অ্যাজ ইউজুয়াল কোনোদিন কোনো কোয়েশ্চেন থাকে না, সেটাই আমি হ্যাঁ, করে ওদের বলছি। এগুলো সাকাম করতেই কিছুক্ষণ সময় লাগবে, তারপর কাজ করে দিলে কোশ্চেনগুলো মনে পড়বে। যাই হোক, হ্যাঁ, ঠিক আছে, একটু তাও 2 মিনিট সময় দিই, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কিছু বলতে চাও কেউ, কারো কিছু কোয়েশ্চেন আছে কি? ম্যাম মনে হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন নেই। বেশ। যাই হোক, তো আমরা তাহলে এখানেই সেশনটা এন্ড করছি। থ্যাংকস এ লট, থ্যাংকস এগেন। মানে ভীষণ আমরা একটা হেল্পফুল, একটা ইনফরমেশন বেসড একটা সেশন পেলাম, এবং ফিউচারেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তারা কিন্তু আমাকে কনভে করতে পারো, আমি ম্যাডামকে জিজ্ঞাসা করে তোমাদের অ্যান্সার দিয়ে দিতে পারবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আমরা আপাতত আজকের সেশন তাহলে এখানে এন্ড করছি। আমাদের সাথে জয়েন করার জন্য এই লেকচার সেশনে ডক্টর সুমন দেকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস এ লট ম্যাম। যত বলি ততটাই কম হবে। ঠিক যাই আছে। হোক, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ম্যাম, ঠিক আছে।